আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস.এম. তারিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ভিডিও ভিত্তিক অনলাইন শিক্ষা কার্যক্রমে বিবিএ সম্মান শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। এমন একটি চমকপ্রদ উদ্যোগে আমাকে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমার আলোচনার বিষয় ছিল অ্যাডভান্সড অ্যাকাউন্টিং পার্ট 1 বিবিএ সম্মান হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য যে কোর্সটি আছে অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1, সেই কোর্সে আমরা ইতোমধ্যে 4টি লেকচার সম্পন্ন করেছি, যার চতুর্থ লেকচার ছিল কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অধ্যায়ের উপর প্রথম লেকচার, যেখানে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে বিভিন্ন কম্পোনেন্টস গুলো আছে, অর্থাৎ যে ভিন্ন ভিন্ন বিবরণী নিয়ে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয় সেইগুলি এবং ওই সকল বিবরণীর বিষয়বস্তু নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি। পাশাপাশি আমাদের আলোচনায় এসেছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর যে 5টি এলিমেন্টস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ আমরা বলেছিলাম যে যত প্রকার হিসাব 5 প্রকার হিসাব আছে এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এলিমেন্টও এই 5টি। তারপর আমরা এই এলিমেন্টস গুলা কোনটি কোন স্টেটমেন্টে অন্তর্ভুক্ত হবে, কিভাবে অন্তর্ভুক্ত হবে সে বিষয়ে কিছু থিওরিটিক্যাল আলোচনা আমরা করেছিলাম। আমরা আজ আলোচনা করব ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কিছু তাত্ত্বিক বিষয় নিয়ে প্রথম দফায়, এবং দ্বিতীয় অংশে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করব। তো আমরা আলোচনা নিয়ে এগিয়ে যাই। আমাদের আলোচনার ধারাবাহিকতায় প্রথম যেটি আসছে সেটি হচ্ছে স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস। আমরা বলেছিলাম যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের 5টি আলাদা আলাদা স্টেটমেন্ট আছে। ইনকাম স্টেটমেন্ট, আমাদের আছে ইনকাম স্টেটমেন্ট, আমাদের আছে স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস, আমাদের আছে ব্যালেন্স শিট। আমরা নাম বলি প্রচলিত ভাষায়, যদি এটাকে আমরা ব্যালেন্স শিট বলেই অভ্যস্ত, আমাদের সিলেবাসে এভাবেই লেখা আছে। এমনকি এই অধ্যায়ের জন্য সম্পৃক্ত যে আইএএস 1 সেখানেও এটিকে ব্যালেন্স শিট বলেই উল্লেখ করা আছে। তারপর আমাদের ছিল স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ, এবং তারপর শেষ যে অংশটা ছিল নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তো আমরা আলোচনার সময় আমরা বলেছিলাম যে যদিও আমরা প্রচলিত ভাবে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের স্কুল কলেজগুলোতে স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস আমরা নামটা বলি এবং সেটাই শিক্ষা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে এখানে যে সমস্যাটি আছে সেটি হচ্ছে আইএএস 1 এ এই স্টেটমেন্টের উল্লেখ নাই, বরং এর পরিবর্তে সেখানে যে স্টেটমেন্টের কথা বলা আছে সেটি হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণ। তো যাই হোক, দুটিই জরুরি, দুটি মোটামুটি ভাবে সম্পৃক্ত দফা। উপস্থাপনার রীতিতে কিছু ভিন্নতা থাকার কারণে স্টেটমেন্ট দুইটার নাম আলাদা হয়ে গেছে। তো যাই হোক, আমরা সিলেবাসে যেহেতু এই বিষয়টির কথা উল্লেখ আছে এবং আমরাও এগুলি সাধারণত আমাদের প্রচলিত প্রশ্নপত্রে পেয়ে থাকি, তাই আমরা স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস নিয়ে আলোচনা করছি। আমরা বলছি যে স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস তৈরির উদ্দেশ্য কি। স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস তৈরির প্রধানতম উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা প্রতিষ্ঠানের বছরের শুরুতে যে অবন্টিত মুনাফা ছিল, সে অবন্টিত মুনাফা এর সাথে চলতি বছরের মুনাফাকে সমন্বয় করা হবে। মুনাফা থেকে যে বিভিন্ন বন্টনগুলি আছে সেই বন্টন সমূহকে হিসাবভুক্ত করা হবে। বন্টনগুলি কেমন হতে পারে? আমরা লভ্যাংশ বাবদ শেয়ার মালিকদেরকে টাকা দিতে পারি, আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন তহবিল থাকতে পারে সেখানে ফান্ডসে টাকা স্থানান্তর করতে পারি। এই সকল ফান্ডে ট্রান্সফার এবং ডিভিডেন্ড দেওয়ার পরে আমার হাতে যতটুকু আয় অবশিষ্ট আছে অবন্টিত অবস্থায়, that will be considered as the ending balance of retained earnings. এখানে একটা বিষয় চলে আসে আলোচনার অংশ হিসাবে, যে ট্রান্সফার ফান্ডস। আমরা বলি ফান্ড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভলান্টারি ফান্ড বা ভলান্টারি রিজার্ভ, আর একটা হচ্ছে কম্পালসারি ফান্ড। কম্পালসারি ফান্ড বলতে বোঝানো হয় যে সকল ফান্ডে টাকা ট্রান্সফার করা জরুরি, আর্থিক বিধি বিধান অনুযায়ী যে সকল ফান্ডে টাকা ট্রান্সফার করা বাধ্যতামূলক আইন অনুযায়ী, সেগুলিকে আমরা বলছি কম্পালসারি রিজার্ভ। এবং এ ধরনের ফান্ডে যদি টাকা ট্রান্সফার করতে হয়, যেমন হতে পারে ট্যাক্সেশন রিজার্ভ, যেমন হতে পারে ওয়ার্কার্স কম্পেনসেশন ফান্ড, যেমন হতে পারে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড,
এ ধরনের শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে সকল তহবিল আছে এবং তার পাশাপাশি বাধ্যতামূলক খরচ হিসাবে আয়কর যেটি আছে, এ ধরনের ফান্ডের ট্রান্সফারটাকে আমরা দেখিয়ে থাকি আমাদের ইনকাম স্টেটমেন্টে। কিন্তু ভলান্টারি কোনো রিজার্ভে ট্রান্সফারের জন্য যদি আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়, ভলান্টারি বলতে কি বোঝাচ্ছি, আমাদের হাতে উদ্বৃত্ত অর্থ থাকলে আমরা ওই সকল ফান্ডে টাকা স্থানান্তর করব। যদি পর্যাপ্ত ফান্ড না থাকে, পর্যাপ্ত প্রফিট না থাকে, তাহলে আমরা ওই সকল ফান্ডে কোনো টাকা স্থানান্তর করব না। তো এই ধরনের যে ফান্ডগুলি আছে, ভলান্টারি রিজার্ভ আমরা যেটা নাম একটু আগে বলেছি, সেখানে আমরা টাকা স্থানান্তর করাটা আমাদের জন্য ঐচ্ছিক এবং এই ফান্ডের ট্রান্সফার গুলো হবে রিটেন আর্নিংস স্টেটমেন্টের মাধ্যমে। তাহলে সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে কম্পালসারি ফান্ডের ট্রান্সফার আমাদেরকে করতে হবে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। কেন? কারণ ওই ফান্ডে টাকা ট্রান্সফার করাটা বাধ্যতামূলক এবং দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ আ কম্পালসারি চার্জ এগেইনস্ট নেট প্রফিট, অর্থাৎ নেট প্রফিটের বিপরীতে একটি কম্পালসারি চার্জ হিসাবে সেটি গণ্য হবে। পক্ষান্তরে আমাদের রিটেন আর্নিংস স্টেটমেন্টে আসবে ভলান্টারি, অর্থাৎ যেটা ঐচ্ছিক, হাতে মুনাফা থাকলে আমরা যে ফান্ডে টাকা ট্রান্সফার করব, আদারওয়াইজ আমরা এই ফান্ডে কোনো টাকা ট্রান্সফার করব না। তো এই রিটেন আর্নিংস স্টেটমেন্টের গঠন এবার আসে। আমরা যেমনটা বললাম, রিটেন আর্নিংস স্টেটমেন্ট তৈরির ধারাবাহিকতাটা হচ্ছে আমাদের বিগিনিং যে রিটেন আর্নিংস এর ব্যালেন্স আছে তার সাথে আমরা চলতি বছরের নেট প্রফিটকে সংযুক্ত করব। সেখান থেকে ডিভিডেন্ড এবং ট্রান্সফার বাবদ আমাদের অবন্টিত মুনাফা যে হ্রাস পাচ্ছে সেটিকে আমরা মাইনাস করব। করলে আমরা আমাদের এন্ডিং রিটেন আর্নিংস এর ব্যালেন্সটি আমরা পেয়ে যাব। তো আমরা এখানে যদি খেয়াল করি, আমরা এখানে দেখব যে আমাদের উল্লেখ করা আছে এখানে এন্ডিং রিটেন আর্নিংসটা আমরা কিভাবে পাচ্ছি। আমরা বলছি যে যদি এটাকে একটা ইকুয়েশন ফরম্যাটে আমরা উল্লেখ করি তাহলে কি অবস্থা দাঁড়াবে, আমাদের বিগিনিং রিটেন আর্নিংস এর সাথে নেট ইনকামটা আমাদের যোগ হয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা ডিভিডেন্ডকে মাইনাস করছি, আমাদের ট্রান্সফারস গুলাকে মাইনাস করছি, মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এন্ডিং রিটেন আর্নিংসটাকে। এবং এটাকে যদি স্টেটমেন্টের মতো করে উপস্থাপন করি, বাস্তবে যেটা আমাদেরকে করতে হবে অঙ্ক করার সময়, সেভাবে যদি দেখাই তাহলে আমরা পাচ্ছি যে আমাদের বিগিনিং যে রিটেন আর্নিংস আছে সেই টাকার সাথে নেট ইনকামটাকে আমরা এখানে যোগ করছি, যোগ করে যে অ্যামাউন্ট আমরা পেলাম বাইরে বসাচ্ছি। দেন আমরা কি করব, এই যে ডিভিডেন্ড বাবদ যে টাকা দেওয়া হচ্ছে, ট্রান্সফার বাবদ যে টাকাটা ফান্ডে চলে যাচ্ছে, এগুলোকে আমরা নাম দিচ্ছি কি অ্যাপ্রোপ্রিয়েশনস। এই অ্যাপ্রোপ্রিয়েশনস গুলাকে আমরা এরপরে বসাবো। দেন অ্যাপ্রোপ্রিয়েশনের যে দুইটা আইটেম আমরা আলোচনা করেছি, ডিভিডেন্ড এবং ট্রান্সফার, দুইটাকে সংযুক্ত করে আমরা আমাদের সম্মিলিত প্রফিট থেকে যদি বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব আমাদের সমাপনী অবন্টিত মুনাফা, এন্ডিং ব্যালেন্স অফ রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস বলতেই বোঝানো হয় অবন্টিত মুনাফা, অর্থাৎ মুনাফার যে অংশ না করা হয়েছে লভ্যাংশ হিসাবে স্থানান্তর, না কোনো ফান্ডে ট্রান্সফার করা হয়েছে, আমরা এটাকে অবন্টিত অবস্থায় রেখে দিয়েছি। দেন নেক্সট আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ। স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ, এখানে আমরা আলোচনা করেছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এলিমেন্ট বা অ্যাক্টিভিটি হচ্ছে তিনটা। একটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, দেন আমাদের ছিল ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, দেন লাস্ট ওয়ান ছিল আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কি আসছে, কোম্পানির পরিচালনা কর্মকাণ্ডের সাথে সম্পর্কযুক্ত যে দফাগুলি আছে, কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লায়াবিলিটিস, রেভিনিউজ এন্ড এক্সপেন্সেস, এই বিষয়গুলোকে সমন্বয় করে আমরা পাবো আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লো। তো এই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোর অপারেটিং অ্যাক্টিভিটিস সেকশনের উপস্থাপনাটার জন্য আমাদের দুইটা পদ্ধতি আছে। যদি আমরা প্রচলিতভাবে বলে থাকি এমন সহজ কথায়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরির পদ্ধতি দুইটা, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। আসলে এই যে মেথডোলজিক্যাল যে পার্থক্যটা আছে, পদ্ধতিগত যে পার্থক্য আছে, সেটি শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস এর জন্যই প্রযোজ্য। অর্থাৎ আমাদের যে ইনডাইরেক্ট মেথডই বলি আর ডাইরেক্ট মেথডই বলি, সেই পার্থক্যটা শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস এর জন্য প্রযোজ্য। বাকি যে দুইটা অ্যাক্টিভিটিস এর কথা আমি একটু আগে উল্লেখ করলাম, একটি হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, একটি হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই দুইটা অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট মেথড এবং ইনডাইরেক্ট মেথডে
কোনো পার্থক্য তৈরি হবে না। দেন আমাদের নেক্সট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কিভাবে আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অপারেটিং অ্যাক্টিভিটি সেকশনটা তৈরি করব। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যে অংশটার আলোচনা আনছি সেটি হচ্ছে আমাদের ইনডাইরেক্ট মেথড। আমরা বলছি ইনডাইরেক্ট মেথডে আমাদেরকে কি করতে হয়, ফার্স্টে আমরা আমাদের যে নেট প্রফিট আমরা প্রশ্নে পেয়ে যাব। অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়টা প্রশ্নে দিয়ে দেওয়া থাকে, সেটিকে আমরা শুরুতে বসাবো। এর সাথে আমরা কিছু দফাকে যোগ করব, কিছু দফাকে বিয়োগ করব। এই যোগ বা বিয়োগ করার পেছনের কারণগুলো আমি এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যেটা করা হচ্ছে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, অর্থাৎ কারেন্ট অ্যাসেটে যদি কোনো প্রকার ডিক্রিজ আসে তাহলে সেটাকে আমরা কি করব, আমাদের নেট প্রফিটের সাথে যোগ করব। কেন আমরা কারেন্ট অ্যাসেটের ডিক্রিজকে যোগ করছি তার ব্যাখ্যায় যদি আমি আসি, আমরা দেখছি যে কারেন্ট অ্যাসেট বলতে আমরা আসলে কি বোঝাই। কারেন্ট অ্যাসেট বলতে আমরা সংক্ষিপ্ত আলোচনায় যাব, আমি ক্যাশ ফ্লো সম্পর্কে ডিটেল আলোচনায় খুব বেশি যেতে চাচ্ছি না, এই কারণে যে আমরা এই অধ্যায়টি ইতোমধ্যে আমাদের সেকেন্ড ইয়ারে বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ একটা অধ্যায় হিসাবে করে এসেছি। খুব সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা এখানে। কারেন্ট অ্যাসেটের অন্তর্ভুক্ত একটি দফা দিয়ে আমি ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে ফর এক্সাম্পল অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ করা বলতে কি বোঝায়? অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ করা বলতে আমাদের বোঝায় ক্যাশ কালেকশন। অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ করা বলতে আমাদের বোঝানো হচ্ছে কি ক্যাশ কালেকশনস। অ্যাকাউন্ট রিসিভেবল বলতে আমরা বুঝাচ্ছি ক্যাশ কালেকশন। যেহেতু কালেকশন বোঝানো হচ্ছে সেহেতু এটি আমাদের নেট মুনাফার সাথে যোগ হয়ে যাবে। তো কেন হচ্ছে বা কেন শুধু অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্যাশ কালেকশন বলছি? আমাদের সেলসের চেয়ে যদি অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ ডিক্রিজ করে সেলসের তুলনায়, তার মানে কি আমাদের গত বছরেরও কিছু বকেয়া টাকা এবছরে আদায় হচ্ছে, অথবা এমন হতে পারে আমাদের চলতি বছরের ধারে বিক্রয়ের তুলনায় নগদ আদায়ের পরিমাণ কম। এই অর্থ যেহেতু নগদ প্রাপ্তি হিসাবে গণ্য হচ্ছে, তাই এটাকে আমি আমাদের নেট ইনকামের সাথে যোগ করেছি। আমরা প্রথম আলোচনায় অর্থাৎ এই অধ্যায়ের প্রথম আলোচনায় একটি বিষয় উল্লেখ করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ দ্য অনলি স্টেটমেন্ট হুইচ ফলোস ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। অর্থাৎ আমার নেট ইনকামটা আমরা ইউজুয়ালি ইনকাম স্টেটমেন্ট তৈরি করার সময় অ্যাকচুয়াল বেসিস ফলো করি, যে কারণে নেট ইনকামটা যখন আমরা ক্যালকুলেট করছি সেখানে যেমনি বকেয়া আয়টাকে আয় হিসাবে গণ্য করা হয়েছে, তেমনি বকেয়া খরচটাকে খরচ হিসাবে গণ্য করা হয়েছে। whereas এই বকেয়া আয় বাবদ, বকেয়া মানেই হচ্ছে কি যে আমি কোনো নগদ অর্থ এই বাবদ পাইনি, ঠিক একইভাবে বকেয়া খরচ অর্থ হচ্ছে আমি এটাকে এই খরচ বাবদ কোনো টাকা আমি পরিশোধ করিনি। তাহলে যে টাকা আমি দেইনি সেটাকে খরচ হিসাবে যেমনি দেখানোটা ক্যাশ বেসিস সাপোর্ট করে না, ঠিক সেইভাবে যে আয় আমি পাইনি তাকে ইনকাম হিসাবে দেখানোটা ক্যাশ বেসিস সাপোর্ট করে না। তাহলে ইনকামের মধ্যে এই যে নন ক্যাশ অংশগুলো আছে সেগুলিকে রিভার্স অ্যাডজাস্ট করার জন্য আমরা ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট কে মাইনাস করছি, সরি প্লাস করছি, ক্যাশ কালেকশন হিসাবে গণ্য করছি। এগেইন আমরা যদি দেখি ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস বলতে আমরা কি বোঝাচ্ছি? পারচেজ যখনই হচ্ছে তখনই কিন্তু আমরা এটাকে রেভিনিউ হিসাবে দেখিয়ে থাকি। পারচেজ যখনই হচ্ছে তখনই আমরা এটিকে রেভিনিউ হিসাবে দেখিয়ে থাকি, কিন্তু আমরা যখন পারচেসটা আমরা করছি অন ক্রেডিট, পারচেসটা যখন আমরা করছি অন ক্রেডিট তখন আমরা খরচ হিসাবে দেখাচ্ছি ঠিকই, কিন্তু অর্থটা পরিশোধ করি নাই, যে ব্যাখ্যাটা একটু আগে আমি বলেছি। ফলে সেক্ষেত্রে আমাদের জন্য যুক্তিসঙ্গত বিষয় হচ্ছে কি কারেন্ট লায়াবিলিটিজ এর ইনক্রিজ মিন্স পারচেজ অর আদার এক্সপেন্স ওয়্যার ইনকার্ড ফর নন ক্যাশ, বকেয়া ভাবে খরচগুলো তৈরি হয়েছে। এখন বকেয়া ভাবে তৈরি হওয়া বলতে কি আমার খরচ হিসাবে লেখার ফলে মুনাফার পরিমাণ কমে গেছে, কিন্তু অর্থ পরিশোধ না করার কারণে মুনাফার মধ্যে নগদ অর্থ হ্রাস পায় নাই। যে পরিমাণ নগদ অর্থ মুনাফার মধ্যে হ্রাস পায় নাই সেই অংশটাকে আমরা এখন কি করব, কারেন্ট লায়াবিলিটিজ এর ইনক্রিজ হিসাবে গণ্য হবে এবং সেটাকে আমরা এখন আমাদের নেট প্রফিটের সাথে যোগ করে ফেলছি। দেন আমাদের নেক্সট আসছে ডিপ্রিসিয়েশন, ডিপ্লিশন, অ্যামortization অর রিটেন অফ, which
whatever it is or whichever this one is, all these refers to non-cash expenses. এবং যেহেতু এখানে নন ক্যাশ এক্সপেন্স কে মিন করা হচ্ছে, ফলে এখানে এই নন ক্যাশ যে আইটেমটা আমাদের আছে অর্থাৎ খরচ হিসাবে রিটেন অ্যাজ অ্যান এক্সপেন্স বাট নো ক্যাশ ইনফ্লোজ ওয়্যার মেড, খরচ হিসাবে লিখছি কিন্তু এই বাবদ কোনো নগদ বহিঃপ্রবাহ আমাদের ঘটে নাই। তাহলে সেই আইটেমটাকে আমরা কি করব, খরচ হিসাবে লেখার কারণে যেহেতু মুনাফা কমে গেছে তাই আমরা তাকে এখন মুনাফার সাথে যোগ করব। দেন আমাদের আসছে লস অন সেল অফ অ্যাসেটস, সম্পত্তি বিক্রয়লব্ধ টাকা, সেটা আমি বুক ভ্যালুর চেয়ে বেশি মূল্য যখনই পাচ্ছি, সম্পত্তি বিক্রয় করে যখনই আমি বুক ভ্যালুর চেয়ে বেশি অর্থ লাভ করছি, তখন সেটাকে আমরা বলছি গেইন অন সেল অফ অ্যাসেটস। whereas সম্পত্তি বিক্রি করে আমরা যদি বুক ভ্যালুর চেয়ে কম টাকা আমরা পাই তাহলে সেগুলা আমাদের জন্য কি হবে, সেগুলো আমাদের জন্য গণ্য হবে লস হিসাবে। তো আমাদের লসই হোক আর গেইনই হোক, বিক্রি করে যে টাকা আমরা পাবো সম্পূর্ণ টাকাটাকেই কিন্তু আমরা দেখাবো আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে ক্যাশ ফ্লো হিসাবে, ক্যাশ ইনফ্লো হিসাবে। সো যেহেতু being the proceed from sale of asset will be considered as a cash inflow in investing activities, যেহেতু সম্পত্তির বিক্রয়লব্ধ টাকা ইনভেস্টিং অ্যাক্টিভিটিজে ক্যাশ ইনফ্লো হিসাবে গণ্য হচ্ছে, সুতরাং সম্পূর্ণ টাকাই ওইখানে যেহেতু আমরা রিপোর্ট করছি, ফলে লস হোক আর গেইন হোক তাকে আলাদাভাবে এই অংশের মধ্যে রিপোর্ট করার কোনো সুযোগ আমাদের নাই। তাই রিভার্স অ্যাডজাস্টমেন্ট হিসাবে লসের কারণে প্রফিট কমে গেছে তাই আমরা যোগ করে ফেলছি, পক্ষান্তরে গেইনের কারণে প্রফিট বৃদ্ধি পেয়েছে তাই আমরা এটাকে মাইনাস করে ফেলছি। দেন আমাদের আসছে ডিডাকশনস এর আইটেমগুলি। ডিডাকশনস এর মধ্যে আমরা দেখছি ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট মিন্স আমি সেল করেছি কিন্তু বাকিতে, যখনই বাকিতে আমি সেল করছি তার মানেই দাঁড়াচ্ছে ধারে বিক্রয়ের ফলে আমি এটাকে আয় হিসাবে দেখাচ্ছি ঠিকই কিন্তু নগদ অর্থ আমি পাইনি, নন ক্যাশ ইনকাম হিসাবে এটাকে আমি আমার প্রফিট থেকে মাইনাস করে ফেলছি। দেন আসছে ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস। ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস বলতে আমরা কি বোঝাচ্ছি, কারেন্ট লায়াবিলিটিস যদি ডিক্রিজ করে দ্যাট মিন্স আমি অ্যাকাউন্ট পেয়েবল কে টাকা পরিশোধ করেছি, পারচেজ যতটুকু ক্রেডিট পারচেজ আমি করেছি তার চেয়ে পেমেন্টের পরিমাণ বেশি, অর্থাৎ খরচ হিসাবে যত টাকা আমি পারচেজ বাবদ খরচ হিসাবে যত টাকা আমি লিখেছি পেমেন্টের পরিমাণ তার চেয়ে বেশি, এবং যেহেতু পেমেন্টের পরিমাণ তার চেয়ে বেশি সুতরাং এই অতিরিক্ত পেমেন্টটা আমার প্রফিটটাকে লেস করে দিবে। কেন? কারণ বাড়তি পেমেন্টকে কিন্তু আমি খরচ হিসাবে দেখাইনি, কিন্তু ক্যাশ বেসিসে এটাকে খরচ হিসাবেই গণ্য করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। দেন আমাদের আসে যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ডাইরেক্ট মেথডে যদি আমাদেরকে করতে বলে তখন আমরা এটা কিভাবে গণনা করব। ডাইরেক্ট মেথডের বিষয়টা হচ্ছে আমরা যেমনটা খেয়াল করলাম যে অপারেটিং অ্যাক্টিভিটিসে সেলস থেকে কত টাকা পেয়েছি আমরা কিন্তু গণনা করিনি, আমরা দেনাদারে কত টাকা কমছে বাড়ছে সেইটা হিসাব করছি, অথচ দেনাদারকে প্রকৃতপক্ষে কত টাকা দেনাদার থেকে আদায় হয়েছে, পাওনাদারকে প্রকৃতপক্ষে কত টাকা পরিশোধ করা হয়েছে সেটি কিন্তু আমরা গণনা বা হিসাবভুক্ত করি নাই বা করার চেষ্টা করি নাই। এই যে একটা বিষয় থেকে যাচ্ছে, ডাইরেক্ট মেথড কিন্তু ঠিক ওই জায়গাটাই এসে অ্যাটাকটা করছে। এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রিলেটেড যে আইএএস আছে IAS 7 সেখানে কিন্তু আমাদের বলা আছে ডাইরেক্ট মেথড ইজ মোর অ্যাকসেপ্টেবল। কেন? কারণ ডাইরেক্ট মেথড স্পেসিফিক্যালি ক্যাশ রিসিপ্টের পরিমাণ গণনা করে, স্পেসিফিক্যালি ক্যাশ পেমেন্টের পরিমাণ গণনা করে, যেটা কিন্তু আমরা আমাদের ইনডাইরেক্ট মেথডে কোথাও কিন্তু আমাদের এই বিষয়টা নাই। ক্যাশ রিসিপ্ট কত, ক্যাশ পেমেন্ট কত সেটা কিন্তু ইনকাম আমাদের ইনডাইরেক্ট মেথডে নাই, যেটা আমরা ডাইরেক্ট মেথডে কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখানে কি করা হচ্ছে, ফার্স্টে আমাদের আসছে ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল এন্ড ক্যাশ সেলস, অর্থাৎ ক্যাশ সেলস এবং অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ কত টাকা পাচ্ছি সেটা আমরা গণনা করব। তারপর আমরা করব অন্যান্য রেভিনিউ যেগুলো আছে আদার দেন সেলস হতে পারে বা আদার দেন রেগুলার অপারেটিং অ্যাক্টিভিটিস, আমাদের আসতে পারে ইন্টারেস্ট থেকে আমরা টাকা পেতে পারি, কমিশন বাবদ আমরা টাকা পেতে পারি, সাবলেট বা টেনেন্ট থেকে আমরা ভাড়া পেতে পারি,
ডিভিডেন্ড বাইরে কোম্পানি বাইরে কোথাও ইনভেস্টমেন্ট থাকলে সেখান থেকে রিটার্ন হিসেবে আমরা ডিভিডেন্ড পাইতে পারি। এই ধরনের প্রাপ্তি বাবদ নগদ অর্থের পরিমাণ এখানে গণনা করা হবে। তাহলে দুইটা প্রাপ্তি আমরা এখানে যোগ করছি, করে সেটাকে বাইরে বসাচ্ছি। দেন আমাদের আসছে বিভিন্ন পেমেন্ট, যেমন পারচেজ বাবদ কত টাকা আমরা পরিশোধ করেছি, আমরা পারচেজের সাথে অ্যাকাউন্ট পেয়েবলকে অ্যাডজাস্ট করব। স্যালারিজ বাবদ কত টাকা পে করেছি, স্যালারিজ বাবদ যদি কোনো বকেয়া না থাকে তাহলে পুরো স্যালারিজটাই এক্সপেন্স হিসাবে ক্যাশ এখানে চলে আসবে। আর যদি স্যালারিজ বাবদ প্রিপেইড বা আউটস্ট্যান্ডিং থাকে সেটাকে স্যালারির সাথে প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে, রিভার্স অ্যাডজাস্ট করে আমরা স্যালারি বাবদ ক্যাশ পেমেন্টের পরিমাণটা গণনা করব। দেন ট্যাক্স বাবদ কত টাকা দেওয়া হয়েছে, আদার এক্সপেন্স বাবদ কত টাকা দেওয়া হয়েছে, এই সবগুলা পেমেন্টকে যোগ করে আমরা কি করছি, বাইরে বসাচ্ছি এবং এই টোটাল রিসিপ্ট থেকে টোটাল পেমেন্টটাকে মাইনাস করছি। আমরা মাইনাস করে আমরা আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ফ্লোর পরিমাণটা জানতে পারছি। তো আমাদের প্রাপ্তির পরিমাণ যদি প্রদানের চেয়ে বেশি হয়, প্রাপ্তি ইজ মোর দেন দ্য পেমেন্ট প্রদান, তখন আমাদের আসবে নেট ক্যাশ প্রোভাইডেড। কেন? প্রাপ্তির পরিমাণ বেশি হয়, আমাদের হাতে কিছু টাকা অবশিষ্ট থাকবে। পক্ষান্তরে প্রদানের পরিমাণটা যখন বেশি হয়ে যাবে তখন আমাদের নগদের অর্থ পরিমাণ হ্রাস পাবে এবং তখন আমরা এটাকে বলবো ইউজড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। দেন আমরা আসছি ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে কিভাবে আমরা ক্যাশ ফ্লোটা ক্যালকুলেট করব। এখানে একটা বিষয় চলেই আসে বা আসতে পারে প্রাসঙ্গিকভাবে, যে কিভাবে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকা প্রাপ্তির পরিমাণ গণনা করব, কিভাবে অ্যাকাউন্ট পেয়েবল বাবদ টাকা প্রদানের পরিমাণ গণনা করব। এই বিষয় সম্পর্কে আমরা গাণিতিক আলোচনার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি বা করার চেষ্টা করেছি, তখন এই বিষয়গুলি আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা আসি এবার পরবর্তী যে অংশটা আমরা বলছিলাম ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা বলি যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আসবে ফিক্সড অ্যাসেট রিলেটেড ট্রানজাকশনস, ইনভেস্টেবল অ্যাসেট বাবদ যে লেনদেনগুলো আছে, যার ছোট্ট একটা অংশের আলোচনা আমি ইতোমধ্যে করে ফেলেছি। সেটি হচ্ছে কি ক্যাশ ইনফ্লো ফ্রম সেল অফ ফিক্সড অ্যাসেট, যেটা আমরা অপারেটিং অ্যাক্টিভিটিস এর আলোচনার সময় বলেছিলাম যে লস হোক আর গেইন হোক, লস হোক অথবা গেইন হোক, আমাদের যেটি ঘটুক না কেন আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ প্রাপ্তি বা ক্যাশ প্রদানটাকে কোথায় দেখাবো, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে দেখাবো। তো যেহেতু সকল প্রাপ্তি প্রদানকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা দেখাচ্ছি, ফলে এখানে আমাদেরকে আলাদাভাবে সেটাকে কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে অন্তর্ভুক্ত করার সুযোগ নাই। এই কারণে আমরা সেটাকে রিভার্স অ্যাডজাস্টমেন্ট হিসাবে আমরা ইনকামের সাথে পাল্টা অ্যাডজাস্ট করেছিলাম। তো এখন আমরা আসি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। তাহলে প্রথমটা বলেই ফেললাম, সম্পত্তি বিক্রি করে যদি টাকা পাই সেটিকে কিন্তু আমরা এখানে একবারে বাইরে প্রাপ্তি হিসাবে দেখাচ্ছি। আবার সম্পত্তি যদি ক্রয় করি, এই বাবদ যদি নগদে ক্রয় করা হয়ে থাকে, সম্পত্তি নগদে ক্রয় করা হয়ে থাকলে সেই ক্রয়টাকে কিন্তু আমরা কি করব, সেই ক্রয়টাকে আমরা এখানে গণ্য করব পেমেন্ট হিসাবে। যেহেতু পারচেজ তাই এটা পেমেন্ট হিসাবে গণ্য হবে। আর এখানে যেহেতু আমাদের সেলস, ফলে কি হবে, এই সেলসটা থাকার কারণে সেটি আমাদের প্রাপ্তি হিসাবে গণ্য হবে। প্রাপ্তি থেকে প্রদান মাইনাস করে আমরা বাইরে টাকাটা বসাবো। যদি প্রাপ্তির পরিমাণ বেশি হয় দেন এটা ক্যাশ প্রোভাইডেড হিসাবে গণ্য হবে, আর যদি প্রদানের পরিমাণ বেশি হয় তাহলে সেটি আমাদের জন্য ক্যাশ ইউজড হিসাবে গণ্য হবে। দেন নেক্সট আমাদের আসছে, যে বিষয়টা আসছে সেটি হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা দেখাই শেয়ার বিক্রয় বাবদ টাকা পাওয়া গেছে কিনা, শেয়ার ইস্যু বাবদ কোনো লোন নেওয়া হয়েছে কিনা, নতুন করে যদি কোনো লোন নেওয়া হয়ে থাকে তাহলে সেই লোনের কারণে কিন্তু আমাদের নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে সেটাকে আমরা এখানে দেখাবো। যেহেতু নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ফলে সেটা আমাদের জন্য গণ্য হবে প্রাপ্তি হিসাবে। দেন আমাদের আসছে যদি আমরা শেয়ার ইস্যু করি সেটিও প্রাপ্তি হিসাবে গণ্য হবে। আদার কোনো লং টার্ম লোন লাইক মর্টগেজ থেকে যদি আমরা টাকা পাই সেটিও আমাদের প্রাপ্তি হিসাবে গণ্য হবে। whereas আমরা যদি কোনো ডেট, ডিবেঞ্চার, বন্ড বা মর্টগেজ রিপে করে থাকি তাহলে তার জন্য আমাদের নগদ অর্থ হ্রাস পাবে এবং সেটিকে কিন্তু আমরা পেমেন্ট দ্যাট ইজ মাইনাস হিসাবে দেখাবো।
একইভাবে ডিভিডেন্ড যদি আমরা দেই, নগদ অর্থ হ্রাস পাচ্ছে, সেটিকে আমরা মাইনাস হিসাবে দেখাবো। এবং পূর্বের মতো একই কথা আবারও পুনরুল্লেখ করতে হবে যে পেমেন্টের পরিমাণ যদি মোর দ্যান রিসিভড হয়ে যায় তাহলে সেটা ইউজড হিসাবে গণ্য হবে, আর পেমেন্ট যদি কম থাকে, রিসিপ্ট যদি বেশি হয়ে যায় তখন সেটা ক্যাশ প্রোভাইডেড হিসাবে গণ্য হবে। এখন আমরা যাব একটা সামারি উপস্থাপনাতে, যেখানে আমরা বলছি কি যে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ইউজ বা প্রোভাইডেড আসছে আমাদের, দেন আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ রিসিভ বা ক্যাশ পেমেন্ট আসছে, আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ রিসিভ বা ক্যাশ ইউজড আমাদের আসছে, এবং এই সবগুলো আইটেমকে যোগ বিয়োগ করে আমরা বাইরে বসালে যে টাকাটা পাবো তাকে আমরা বলছি চেঞ্জেস ইন ক্যাশ ডিউরিং দ্য ইয়ার। ইট মে বি পজিটিভ, মে বি নেগেটিভ। যদি ওভারঅল সকল প্রকার অর্থাৎ যে তিনটা অ্যাক্টিভিটিস আছে, তিনটা অ্যাক্টিভিটিসের সম্মিলিত ফলাফল যদি পজিটিভ আসে তাহলে আমাদের চলতি বছরের ক্যাশের পরিমাণ গত বছরের চেয়ে বৃদ্ধি পাচ্ছে হিসাবে আমরা দেখব। আর যদি প্রাপ্তির পরিমাণ, ওভারঅল প্রাপ্তির পরিমাণটা কম হয়, প্রদানের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে ক্যাশ রিডাকশন হবে, গত বছরের চেয়ে চলতি বছরে ক্যাশের পরিমাণ হ্রাস পাবে। তো এরপরে যে বিষয়টা একটু জরুরি সেটা হচ্ছে যে এখানে আমরা দেখছি ক্যাশ ব্যালেন্স, আমরা ওপেনিং এবং ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটাকে এখানে বসাচ্ছি, whereas this ক্যাশ অ্যামাউন্ট কিন্তু আমাদের কারেন্ট অ্যাসেট। ফলে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ক্যাশের ইনক্রিজ বা ডিক্রিজটাকে কারেন্ট অ্যাসেটের ইনক্রিজ এবং ডিক্রিজ হিসাবে গণ্য করে অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখানো যাবে না। কারেন্ট অ্যাসেটের ইনক্রিজ ডিক্রিজকে যদিও আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে দেখাই, কিন্তু এটাকে কিন্তু কারেন্ট অ্যাসেট হিসাবে গণ্য করা যাবে না। কেন যাবে না? কারণ ক্যাশের অ্যাডজাস্টমেন্টটা বছরের শেষে হবে। এরপর আমরা যে অংশে যাচ্ছি সেটি হচ্ছে এখানে বলে দেওয়া হচ্ছে কিছু লেনদেন থাকতেই পারে যেগুলা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে না। আমি ছোট্ট একটা শব্দ উচ্চারণ করেছিলাম, অ্যাসেট যদি ক্যাশে কেনা হয়ে থাকে, ধারে কেনা হইলে কিন্তু সেটি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসবে না। ধারে কেনার পরিবর্তে আরো অন্যভাবেও অ্যাসেট কিন্তু সংগ্রহ করা হতে পারে। যেমন প্রথম অধ্যায়ের যে আলোচনা আমাদের ছিল অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি, যেখানে শেয়ার ইস্যু নিয়ে আমরা আলোচনা করেছি, সেখানে আমরা কথাটি বলেছি যে আমরা অনেক সময় শেয়ার ইস্যু করি ইন এক্সচেঞ্জ অফ ল্যান্ড, ইন এক্সচেঞ্জ অফ প্রপার্টি, ইন এক্সচেঞ্জ অফ ইকুইপমেন্ট, বা এটা হতে পারে যে আমরা কোনো ডেট রিপে করার জন্য শেয়ার দিয়ে দিতে পারি। তো এই অ্যাসেটের বিনিময়ে যদি আমি শেয়ার দেই তাহলে কি হচ্ছে, অ্যাসেট পাচ্ছি যে বাবদ কোনো নগদ অর্থ আমাকে দিতে হচ্ছে না, একইভাবে শেয়ার যে ইস্যু করছি সে বাবদ কোনো নগদ টাকা কিন্তু আমি পাচ্ছি না। ফলে এই অ্যাসেট যদি শেয়ারের বিনিময়ে ইস্যু করা হয় সেটি নগদ প্রবাহ বিবরণীতে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে না। একইভাবে বন্ড, ডিবেঞ্চার বা প্রেফার্ড স্টককে যদি কমন স্টকে কনভার্ট করা হয়, যেমনটা বললাম যে আমি ঋণ পরিশোধ করতে যে নগদ অর্থ না দিয়ে তাদেরকে কিছু শেয়ার দিয়ে দিচ্ছি, একই কথা আবারও বলবো যে ক্ষেত্রে ঋণ পরিশোধ করতে যে যেমনি কোনো নগদ অর্থ আমাকে দিতে হচ্ছে না, ঠিক একইভাবে শেয়ার যে প্রদান করছি সে বাবদ কোনো নগদ প্রাপ্তিও আমার হচ্ছে না, সুতরাং এটাকে দেখানোর সুযোগ নাই। আর ফাইনালি আমরা বলেছি ক্যাশ ডিভিডেন্ড আসবে, স্টক ডিভিডেন্ড আসবে না। কেন? কারণ স্টক ডিভিডেন্ড বলতেই আমরা বুঝাচ্ছি ডিভিডেন্ড হিসাবে আমি কোনো নগদ টাকা দেই নাই, ডিভিডেন্ড হিসাবে আমি যেটি দিয়েছি সেটি হচ্ছে শেয়ার। ফলে ডিভিডেন্ড বাবদ কোনো নগদ টাকা আমার হাত থেকে কমে নাই, আর যে শেয়ার আমি দিচ্ছি ডিভিডেন্ড বাবদ সেই শেয়ারের বিনিময়ে কোনো নগদ প্রাপ্তিও আমার আসে নাই। তো এই গেল হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সামারি উপস্থাপনা। আমরা গাণিতিক সমস্যার মধ্যে গেলে ছোট্ট একটা অঙ্ক দিয়ে হলো অংশটা বোঝানোর চেষ্টা করব। তো পরবর্তী অংশের আলোচনায় আমরা যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এবার যে কাজটি করব সেটি হচ্ছে কিছু গাণিতিক সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব বা এই সংক্রান্ত কিছু নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য থাকবে যেন আমাদের এই অংশের আলোচনা গাণিতিক সমস্যা সমাধানে সহায়ক হয়। তো এখানে আমরা পাচ্ছি কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম এখানে আসছে, যেখানে আমরা দেখছি দ্য ইনফরমেশন অফ লারা ট্রেডিং অ্যাজ অফ ডিসেম্বর 31st 2018 আর গিভেন বিলো। এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ইন্টারেস্ট রেভিনিউ আছে, প্রিপেড রেন্ট আছে,
প্রিপেইড ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এরকম বিভিন্ন আইটেম গুলো এখানে দিয়ে দেওয়া আছে। তারপর আমাদেরকে কিছু অ্যাডজাস্টমেন্ট এখানে দিয়ে দেওয়া আছে। এই অ্যাডজাস্টমেন্ট গুলোর উপর ভিত্তি করে আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আমরা তৈরি করব। আদতে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরির ক্ষেত্রে আমরা এই অধ্যায়ের প্রথম যে লেকচার ছিল, লেকচার নম্বর 4 এ আমরা একটা নির্দেশনা দিয়েছি, সেটি হচ্ছে যে মোটামুটি ভাবে সেবামূলক প্রতিষ্ঠান সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করে থাকে। সেবামূলক প্রতিষ্ঠান সিঙ্গেল স্টেপ স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট তৈরি করে থাকে, whereas যেসব কোম্পানি পণ্য ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কযুক্ত সম্পৃক্ত তারা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করে থাকে। যদিও এটি একটি প্রচলিত ধারণা, তবে এর কিছু ব্যতিক্রম আছে, এবং যে কারণে আমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন, এবং এখানে করণীয়তে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টই ফলো করতে বলা হয়েছিল, তৈরি করতে বলা হয়েছিল। যাই হোক, আমরা এটাকে একটা সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসাবে পেয়ে এটা থেকে আমরা একটা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরির চেষ্টা করছি। এর পরের অংশে আমরা একটা মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটি নিয়েও আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা দেখি আমাদের সমন্বয় গুলা, অ্যাডজাস্টমেন্ট গুলা কি আছে। ফার্স্ট ওয়ান আমাদেরকে এখানে বলছে prepaid rent was prepaid for the period January 1, 2018 to December 31st, 2018। আমাদের যে প্রিপেইড রেন্ট বাবদ টাকাটা আছে সেটি হচ্ছে আমাদের জানুয়ারি 1, 2018 থেকে শুরু করে সেই টাকাটি আমাদের আসছে 31 ডিসেম্বর 2018 পর্যন্ত। ফলে আমাদের যে অবস্থাটা দাঁড়াচ্ছে তা হচ্ছে যে যেহেতু সম্পূর্ণ সময়টা আমাদের অতিক্রান্ত হয়ে গেছে, ফলে আমাদের প্রিপেইড রেন্ট বাবদ যে টাকা আছে পুরা টাকাই কিন্তু আমাদের জন্য খরচ হিসাবে গণ্য হবে। তাহলে আমরা একটু যদি ফিরে যাই আগের অংশে, যে দেখি আমরা প্রিপেইড রেন্ট বাবদ আমাদের এখানে আছে কত টাকা। প্রিপেইড রেন্ট বাবদ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টাকার পরিমাণ ৯,৩০০ টাকা। এই যে ৯,৩০০ টাকা আমাদের এখানে আছে, এই পুরোটাই কিন্তু এখন খরচ হিসাবে গণ্য হবে। কেন? যে সময়কালের জন্য দেওয়া ছিল সেই সময়টা অতিক্রান্ত হয়ে গেছে। জানুয়ারি 1 তারিখে দিয়েছি, 31 ডিসেম্বর তারিখে অঙ্ক করছি, 1 বছরের জন্য পরিশোধিত। ফলে 1 বছর যেহেতু অতিক্রান্ত হয়ে যাচ্ছে, পুরো টাকাটা আমাদের জন্য খরচ হিসাবে গণ্য হবে। দেন নেক্সট আমরা আসি, বলা হচ্ছে depreciation on equipment is টাকা 8,800 পার ইয়ার, অর্থাৎ ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্টের উপর ডেপ্রিসিয়েশন বাবদ 8,800 টাকা আমাদেরকে হিসাবভুক্ত করতে হবে, খরচ হিসাবে গণ্য করতে হবে। দেন নেক্সট আসছে the prepaid insurance was for period April 1, 2018 to March 31st, 2019। 1 বছরের জন্য দেওয়া হয়েছে, যে 1 বছরের মধ্যে এপ্রিল 1 থেকে 31 ডিসেম্বর, এপ্রিল 1 থেকে 31 ডিসেম্বর 9টি মাস পড়ছে চলতি বছরে, আর বাকি 3টি মাস চলে যাচ্ছে পরবর্তী বছরে। তো এই প্রিপেইড এক্সপেন্সের মধ্যে যে 9 মাস আমাদের চলতি বছরে পড়ছে সেটা কনসিডার করতে হবে এক্সপেন্স হিসাবে, দ্যাট ইজ প্রিপেইড ইন্স্যুরেন্স হ্রাস পেয়ে সেটা এক্সপেন্স হয়ে যাবে, আর অবশিষ্ট 3 মাসের যে টাকা সেটি প্রিপেইড হিসাবে থেকে যাবে। দেন লাস্ট ওয়ান প্রবাবলি আছে আমাদের স্যালারিজ ইনকার্ড বাট নট পেইড, অর্থাৎ বেতন প্রদেয় হয়েছে কিন্তু আনপেইড মানে পরিশোধ করা হয় নাই, বকেয়া আছে। তার মানে হচ্ছে স্যালারি বাবদ যে টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি টাকা 2,75,000, প্রকৃত খরচ এর চেয়ে আরো 3,300 টাকা বেশি। যে কারণে বেশি কেন বলছি, বকেয়া আছে, হিসাবভুক্ত হয় নাই, মানে স্যালারি বাবদ যা লেখা হয়েছে প্রকৃত খরচের পরিমাণ তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তো দেখি এটা সমাধান আমরা এখানে কিভাবে করছি। আমরা এখানে যদি খেয়াল করি আমাদের সমাধানের মধ্যে আমরা দেখব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই অঙ্কের মধ্যে রেভিনিউ আছে কয়টি? রেভিনিউ আমাদের আছে এখানে ইন্টারেস্ট রেভিনিউ একটা আছে আমাদের, এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট রেভিনিউ আছে। দেন আমাদের আরেকটা রেভিনিউ আছে রেন্টাল সার্ভিস রেভিনিউ। এই দুইটা রেভিনিউকে আমরা এখানে একত্রিত করব। প্রথমে আমরা রেন্টাল সার্ভিস রেভিনিউ যে টাকা আছে সেটি বসাচ্ছি, ইন্টারেস্ট রেভিনিউ দুইটা যোগ করে আমাদের টোটাল রেভিনিউটা কিন্তু আমরা এখানটায় পেয়ে যাচ্ছি। এবং এই টোটাল রেভিনিউ এর সাথে
টোটাল রেভিনিউর সাথে আমাদের কি হবে, টোটাল রেভিনিউ থেকে আমরা আমাদের টোটাল এক্সপেন্স গুলাকে মাইনাস করব। তো সেই এক্সপেন্স মাইনাস করতে যে আমরা বলছি, যেমনটা আমরা আলোচনা করছিলাম যে রেন্ট এক্সপেন্স যেহেতু বছরের শুরুতে দেওয়া হয়েছে 12 মাসের জন্য, অঙ্ক করছি 31 ডিসেম্বর, এই 12 মাস পার হয়ে গেছে, ফলে পুরো প্রিপেইড রেন্ট কিন্তু এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে, ফলে পুরো টাকাটাই এখানে আমরা খরচ হিসাবে বসাচ্ছি। দেন নেক্সট আমাদের ইন্স্যুরেন্স প্রিপেইড ছিল এবং বলা ছিল এটা 1 বছরের জন্য দেওয়া হচ্ছে 31 মার্চ, এবং যেমনটা তখন বলেছিলাম যে 1 বছর মানে 12 মাস, এই 12 মাসের মধ্যে 3টা মাস পরবর্তী বছরে চলে যাচ্ছে, যেহেতু বলা হচ্ছে পরবর্তী বছরের 1st অফ এপ্রিল পর্যন্ত। সুতরাং পরবর্তী বছরের 1st অফ এপ্রিল মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসের টাকাটা প্রিপেইড যে দেওয়া হয়েছে সেটা পরবর্তী বছরে যাচ্ছে, আর বাকি 9 মাস চলতি বছরে ছিল যেটা এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে। তো যেটুকু এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে সেটুকু আমাদের খরচ হিসাবে গণ্য হবে, যে কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 9 মাসের টাকাকে আমরা খরচ হিসাবে গণ্য করছি। কেন এইটা 9 দিয়ে আমরা গুণ করছি, কারণ ট্রায়াল ব্যালেন্সে আইটেমটা কিন্তু প্রিপেইড হিসাবে বলা ছিল। যখন প্রিপেইড হিসাবে টাকাটি দেওয়া আছে তখন সেখান থেকে আমাদের খরচের অংশটাকে আলাদা করে সেটাকে খরচ হিসাবে গণ্য করতে হবে, দ্যাট মিনস আমাদের ইনকাম স্টেটমেন্টে বসাতে হবে। দেন নেক্সট আমাদের ছিল স্যালারি, স্যালারির কথা বলা ছিল বকেয়া আছে 3300 টাকা, যেমনটা আমরা বলেছিলাম ওই অংশের আলোচনার সময় যে বকেয়া থাকার অর্থ হচ্ছে কি, যে আমার যে 2,75,000 টাকা এখানে আছে, যে 2,75,000 টাকা এখানে আছে, প্রকৃতপক্ষে খরচের পরিমাণ তার থেকে আরো 3,300 টাকা বেশি, যে কারণে বেশি হওয়ার কারণে আমরা সেজন্য কি করছি, স্যালারিজ এর সাথে আমরা এই বকেয়াটাকে যোগ করে আমাদের টোটাল এক্সপেন্সটাকে এখানে বসাচ্ছি। দেন নেক্সট আমাদের এক্সপেন্স ছিল ট্রাভেলিং এক্সপেন্স 38,940 টাকা, বিং ইট হ্যাভ নো অ্যাডজাস্টিং ইনফরমেশন, এই সংক্রান্ত কোনো ইনফরমেশন অ্যাডজাস্টমেন্টের যেহেতু দেওয়া হয় নাই, তার মানে আমরা ধরে নিচ্ছি এখানে যা খরচ সেটি প্রকৃত খরচকে রিপ্রেজেন্ট করে এবং সেটিকে প্রকৃত খরচ হিসাবে আমরা এখানে বসায় দিচ্ছি। দেন আমাদের আছে ডেপ্রিসিয়েশন স্টেট, বলে দেওয়া ছিল চলতি বছরের ডেপ্রিসিয়েশনের পরিমাণ 8,800 টাকা। এই যখনই বলা আছে চলতি বছরের ডেপ্রিসিয়েশনের পরিমাণ 8,800 টাকা, তখনই আমরা কি করছি, এটাকে ডেপ্রিসিয়েশন হিসাবে কনসিডার করে পুরো টাকাটাকে একবারে খরচ হিসাবে আমরা বসায় দিচ্ছি। ফাইনালি আমাদের আইটেম ছিল ইন্টারেস্ট এক্সপেন্স এবং তার সাথেও কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকায় পুরো টাকাটাকে আমরা খরচ হিসাবে বসাচ্ছি, ফলে মোট খরচের পরিমাণ আমাদের আসছে এইগুলো যোগ করে 3,51,465, যা আমরা টোটাল রেভিনিউ 3,86,000 থেকে মাইনাস করে আমরা আমাদের নেট প্রফিটের পরিমাণটা পেয়ে যাচ্ছি। তো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের বৈশিষ্ট্য আমরা এখানে যেটি পাইলাম সেটি হচ্ছে আমরা আয়ের কোনো শ্রেণী বিভাগ করছি না, দুইটা আয় আমাদের ছিল, দুইটা আয়কেই একসাথে করে বসাচ্ছি। খরচের কোনো শ্রেণী বিভাগ আমরা করছি না, সকল প্রকার খরচকে একত্রিত করে আমরা মোট আয় থেকে মোট খরচটাকে বাদ দিয়ে ফেলছি। কিন্তু মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে কি হতো, এখানে এই যে ইন্টারেস্ট রেভিনিউ যেটি আছে সেটি নন অপারেটিং হিসাবে কনসিডার হতো, ফলে সেটা আদার রেভিনিউর সাথে যোগ না করে আমরা এটাকে নন অপারেটিং সেকশনে দেখাইতাম, যেটা আমাদের আলোচনার ধারাবাহিকতায় পরের অংশে আসবে। আমরা সে অংশে যাই। পরের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি বলা আছে প্রেজেন্টেড বিলো ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ এক্স লিমিটেড অ্যাজ অফ ডিসেম্বর 31, 2019। এখানে একটা কমপ্লিট ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেওয়া আছে, তারপর আমরা দেখছি অ্যাকাউন্ট রিসিভেবল আছে, অ্যালাউন্সেস ফর ব্যাড ডেটস আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে, অফিস ইকুইপমেন্টস আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা পাচ্ছি, এরকম আইটেম বেশ কিছু আছে। দেন আমরা নিচের দিকে যে দেখছি স্পেসিফিক্যালি দুইটা আইটেমের দিকে আমি প্রিয় ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করব, একটি হচ্ছে সেলস রেভিনিউ, একটি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। যেহেতু এখানে সেলস রেভিনিউ দিয়ে দেওয়া আছে, দ্যাট মিন্স ইটস এ মার্চেন্ডাইজিং কনসার্ন, অর্থাৎ তারা প্রফিট আর্ন করে কিভাবে, পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে। এক, দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, যখন দিয়ে দেওয়া আছে তখন আমাদের অঙ্কের শুরুতে যে টাকাটা আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাবে লেখা আছে, এই টাকাটা ক্লোজিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি রিপ্রেজেন্ট করে। কেন?
কারণ কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেট করার অর্থই হচ্ছে ওপেনিং ইনভেন্টরি তার মধ্যে অ্যাডেড আপ এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি এন্ডিং সেটি ডিডাক্টেড। এবং যেহেতু ওপেনিং ইনভেন্টরিটা অ্যাডেড, সুতরাং এটাকে আর আলাদাভাবে ইনকাম স্টেটমেন্টে দেখানোর সুযোগ নাই। ফলে ট্রায়াল ব্যালেন্সে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি থাকবে সেটি আসলে আমাদের ক্লোজিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি। দেন নেক্সট আমরা দেখি আর কি ইনফরমেশন আমাদের আছে। আমরা এবার অ্যাডজাস্টমেন্টে চলে যাব। অ্যাডজাস্টমেন্টে যখন আমরা যাব সেখানে ছোট্ট একটা কথা আসলে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট যখন আমরা করব তখন সেলস এবং আদার রেভিনিউজ যদি থাকে এগুলা কিন্তু আলাদাভাবে শ্রেণীবিন্যস্ত হয়ে যাবে। ঠিক একইভাবে কস্ট অফ গুডস সোল্ড বাদে আদার যে খরচগুলো আছে সেগুলোকে আমরা আলাদা একটা অংশে রিপোর্ট করব। অর্থাৎ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টের মূল বৈশিষ্ট্য বা সংজ্ঞাই হচ্ছে এখানে রেভিনিউকে ক্লাসিফাই করা হয়, এক্সপেন্সকে ক্লাসিফাই করা হয়, অপারেটিং, নন অপারেটিং, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, এইভাবে। এক দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে একটা কমপ্লিট অঙ্ক যখন আমরা করব তখন আমরা একটা সুযোগ পেয়ে যাই আমাদের সকল অ্যাডজাস্টমেন্ট গুলার ইন্টারপ্রিটেশনটা দেখার। আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে সকল অ্যাডজাস্টমেন্ট দুইবার আসে। এক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে দিতে চাই। আসলে আমরা এই যে একটা আইটেম দুইবার আসে এইভাবে বলি বা এইভাবে ভেবে অভ্যস্ত, আসলে আমাদের যেভাবে শেখা উচিত সেটি হচ্ছে দুইবার আসার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সম পরিমাণ টাকা একবার ডেবিট হবে একবার ক্রেডিট হবে। এই ডেবিটটা হওয়ার পেছনে বিভিন্ন রকম নিয়ম আছে। যেমন ডেবিট কিভাবে হতে পারে, যখন আমি এই টাকাটাকে একটা এক্সপেন্সের সাথে যোগ করব তখন এটা ডেবিট, যখন আমি এটাকে একটা অ্যাসেটের সাথে যোগ করব তার মানেও ডেবিট। এক্সপেন্স যেহেতু নরমালি ডেবিট, তার সাথে টাকা আরো যোগ করা মানে এক্সপেন্স আরো কিছু টাকা ডেবিট হয়ে যাচ্ছে। তারপর আমার অ্যাসেট নরমালি ডেবিট, তার সাথে যোগ করা মানে অ্যাসেটকে আমি আরো অ্যাডিশনালি কিন্তু ডেবিট করে ফেলছি। এই গেল হচ্ছে ডেবিটের দুইটা রুল। আবার কি হতে পারে, যে আইটেমগুলো নরমালি ক্রেডিট যেমন রেভিনিউ, লায়াবিলিটি বা ওনার সিকিউরিটি, সেগুলোর ক্ষেত্রে ডেবিট কিভাবে হবে, যখন আমি ওই আইটেমগুলোকে রিডিউস করব, মাইনাস করব, তখন সেটি ডেবিট হয়ে যাবে। ঠিক একইভাবে ক্রেডিটও উল্টা ভাবে 5 রকম হতে পারে। কি রকম? এক্সপেন্সের সাথে যোগ করলে যেমনি ডেবিট হয়, এক্সপেন্স থেকে মাইনাস করলে সেটি ক্রেডিট হিসাবে গণ্য হবে। অ্যাসেট যোগ করলে ডেবিট হয়, মাইনাস করলে সেটি ক্রেডিট হিসাবে গণ্য হবে। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল তাই বলে ফেলি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, অথচ আমরা এটাকে অ্যাসেটের দিকে দেখাচ্ছি। অথচ কি করছি, অ্যাসেটের দিকে যোগ করছি না, অ্যাসেট থেকে মাইনাস করে দেখাচ্ছি। তার মানে অ্যাসেট থেকে মাইনাস করা মানেই কিন্তু ক্রেডিটের যে প্রয়োগ, ইন্টারপ্রিটেশন, সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো তাহলে এক্সপেন্স থেকে মাইনাস করলে ক্রেডিট হচ্ছে, অ্যাসেট থেকে মাইনাস করলে ক্রেডিট হচ্ছে। পক্ষান্তরে রেভিনিউ এর সাথে যোগ করলে ক্রেডিট, লায়াবিলিটিজ এর সাথে যোগ করলে ক্রেডিট, আমার ক্যাপিটালের সাথে যোগ করলেও সেটা ক্রেডিট হয়ে যাচ্ছে। আমি যখন একটা অ্যাডজাস্টমেন্টের এই প্রয়োগটা দেখাবো তখন আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি যত টাকা ডেবিট করছি প্রথমবারে, ঠিক সেই পরিমাণ টাকা আমাকে কি করতে হবে, দ্বিতীয়বার আবার ক্রেডিট করতে হবে। সম পরিমাণ টাকা একবার যদি ডেবিট করি একবার যদি ক্রেডিট করি তাহলেও কিন্তু আমার অঙ্ক হয়ে যাচ্ছে, এবং সেটাই আসলে দরকার। সঠিকভাবে সমপরিমাণ টাকা একবার ডেবিট করবেন আর একবার ক্রেডিট করবেন, আপনার অঙ্ক ঠিক থাকবে। কেন? ট্রায়াল ব্যালেন্সের দুই দিক যেহেতু সমান থাকে, ফলে এই আইটেম গুলাকে আমরা ভাগযোগ করে যখন বসায় দিব, সার্টেনলি ব্যালেন্স শিট কোনো অ্যাডজাস্টমেন্ট ছাড়াই সমান হয়ে যাবে। কোনো অ্যাডজাস্টমেন্ট ছাড়াই ব্যালেন্স শিট সমান হয়ে যাবে। কেন? ট্রায়াল ব্যালেন্সের সমপরিমাণ টাকা ডেবিট এবং ক্রেডিট, আমিও সেটিকে ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সেগ্রিগেট করে করে অংশে অংশে বসায় দিচ্ছি, ফলে নরমালি মিলে যাবে। এর মধ্যে যখনই আমি একটা অ্যাডজাস্টিং ইনফরমেশনকে ইনসার্ট করতে যাব, বসাইতে যাব, তখনই আমাকে খেয়াল রাখতে হবে যেহেতু ট্রায়াল ব্যালেন্স সমান ছিল, ফলে অ্যাডজাস্টিং ইনফরমেশনটাকে যদি সমপরিমাণ টাকা সঠিকভাবে ডেবিট ক্রেডিট করতে না পারি, অঙ্কে তখনই বরং একটা মিসম্যাচ চলে আসবে। যাই হোক, আমরা এবার অ্যাডজাস্টমেন্টে যাই। ফার্স্ট অন বলা আছে an inventory account on December 31st shows টাকা 29,000 of inventory actually on hand, whereas আমাদের বলা হচ্ছে কি যে 29,000 টাকা আমাদের ইনভেন্টরি, অথচ আমরা অঙ্কের মধ্যে পেয়েছিলাম আমাদের ইনভেন্টরি বলে দেওয়া ছিল 30,000 টাকা। হাউ ইজ ইট পসিবল? এর মানে হচ্ছে কি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদিও 30,000 টাকা বলা হচ্ছে,
প্রকৃতপক্ষে মার্চেন্ডাইজ ইনভেন্টরির পরিমাণ এর চেয়ে 1000 টাকা কম হতে পারে। আমাদের কোনো একটা আনরেকর্ডেড সেলস আছে, যে আনরেকর্ডেড বা যে একটা সেলস আছে যার কস্টটাকে আমরা হিসাবভুক্ত করেছিলাম না মার্চেন্ডাইজ বা কস্ট অফ গুডস সোল্ড এর এগেইনস্টে, যে কারণে মার্চেন্ডাইজের পরিমাণ কমছে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরির পরিমাণ যখন কমবে ঠিক সম পরিমাণ টাকা কস্ট অফ গুডস সোল্ড বাড়বে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি যত টাকা কমবে অর্থাৎ ক্রেডিট হবে, সেই পরিমাণ টাকা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ হবে মানে ডেবিট হবে। আমরা অঙ্কের মধ্যে গেলে এটা পেয়ে যাব ইনশাআল্লাহ। নেক্সট আমাদের আসছে নোটস পেয়েবল হচ্ছে 10,000 টাকার, যেটা 12% হারে সুদ ধার্য করতে হবে ডিসেম্বরের 30 তারিখে। তার মানে 1 বছরের সুদ ধার্য করতে হবে সোজা হিসাব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ইন্টারেস্ট এক্সপেন্স 12% হারে যদি ধরি 1200 টাকা, সমপরিমাণ টাকা একবার ডেবিট হবে অর্থাৎ এক্সপেন্সের মধ্যে ইনক্লুড হবে, সমপরিমাণ টাকা আরেকবার ক্রেডিট হবে অর্থাৎ ইন্টারেস্ট পেয়েবল নামে সেটা লায়াবিলিটিস এর মধ্যে আসবে। দেন নেক্সট আমাদের বলা হচ্ছে 2 months salaries were unpaid, 2 মাসের বেতন বকেয়া আছে। 10,000 টাকা বেতন যদি এর মধ্যে যদি 2 মাস বকেয়া থাকে তার মানে 10 মাসের বেতন আমরা পরিশোধ করেছি। 10 মাসের বেতন বাবদ যেহেতু দেওয়া হয়েছে 10,000, তার মানে প্রতি মাসে বেতন হচ্ছে 1,000। 2 মাসের বেতন যদি বকেয়া থাকে 1 ইনটু 2 1,000 করে 2 মাসে 2,000 টাকা বেতন বকেয়া। সমপরিমাণ টাকা একবার ডেবিট করব অর্থাৎ স্যালারিজ এর সাথে বকেয়া যোগ হবে, আরেকবার ক্রেডিট করব অর্থাৎ এই বকেয়া স্যালারি যেটা আছে এটিকে আমরা লায়াবিলিটিস এর দিকে লিখে ফেলব। দেন নেক্সট আমাদের আসছে রেন্ট এক্সপেন্স ইনক্লুড আনএক্সপায়ার্ড রেন্ট অফ টাকা 4,000। আনএক্সপায়ার্ড রেন্ট এক্সপেন্স এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তার মানে রেন্ট এক্সপেন্স বাবদ যে 16,000 টাকা আমরা এখানে পাচ্ছি তার মধ্যে 4,000 টাকা কি হচ্ছে আনএক্সপায়ার্ড অর্থাৎ খরচ হয়নি। তার মানে 16,000 টাকা থেকে 4,000 মাইনাস হবে মানে ক্রেডিট হয়ে গেল। রেন্ট এক্সপেন্স তার মানে ডেবিট, মাইনাস যখন করছি তখন হচ্ছে ক্রেডিট। আর ইনকাম স্টেটমেন্টে যখন ক্রেডিটের কাজটা করছি ডেবিটের কাজটা কোথায় করব, ব্যালেন্স শিটে। দেন নেক্সট আমাদের আসছে ডেপ্রিসিয়েশন টাকা 5,000। ডেপ্রিসিয়েশন আমরা জানি এটা একটা অপারেটিং এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হিসাবে এটাকে আমরা ইনকাম স্টেটমেন্টে দেখাবো, এক্সপেন্সের অন্তর্ভুক্ত করব, ডেবিট হয়ে গেল। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করব, মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যে টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আছে 4,000 টাকা, তার সাথে আরো 5,000 টাকা চলতি বছরের ডেপ্রিসিয়েশন বাবদ আমাদের যোগ হয়ে যাবে। টোটাল যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেহেতু অ্যাকুমুলেটেড মানে ক্রেডিটের সাথে যোগ হয়ে গেল, ক্রেডিটের কাজটাও এখানে আমরা করে ফেলতে পারছি। লাস্ট ওয়ান যেটা আমাদের বলা আছে, স্পেশাল একটা এমফেসাইজ এখানে সে আশা করে, সেটা হচ্ছে মেক এ প্রভিশন ফর ইনকাম ট্যাক্স এট এ রেট অফ 40% অন নেট ইনকাম বিফোর ট্যাক্স। সার্টেনলি বিফোর ট্যাক্স ইনকামের উপরেই আমাদেরকে ট্যাক্স ধার্য করতে হবে। সেটি কিভাবে করব? প্রথম কথা হচ্ছে কোম্পানির ফাইনান্সিয়াল স্টেটমেন্ট বা কোম্পানির ফাইনাল অ্যাকাউন্টের সাথে সোল প্রোপ্রাইটারশিপ ফাইনাল অ্যাকাউন্টের এইখানটাই সবচেয়ে বড় পার্থক্য। একটা এক মালিকানা কারবারের ক্ষেত্রে আয়কর মালিকের ব্যক্তিগত খরচ। কেন? কারণ এক মালিকানা কারবারকে আয়কর কর্তৃপক্ষ আলাদা স্বতন্ত্র ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেয় না, তার আয়করটা এজন্য মালিকের কাছ থেকে আদায় করে নেয়। যেহেতু মালিকের কাছ থেকে আদায় করে নেয়, মালিকের ব্যক্তিগত খরচ হিসাবে গণ্য হচ্ছে। সার্টেনলি এটাকে কিন্তু আমরা আমাদের যে পরবর্তী যে ধাপ আছে এটাকে মালিকের ব্যক্তিগত খরচ মালিককে পরিশোধ করতে হবে, ফলে পরবর্তী ধাপ হচ্ছে এটিকে আমাদের যে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট আছে সেখানে আমরা এটিকে হিসাবভুক্ত করব না। দ্যাট ইজ এক মালিকানা কারবারের ক্ষেত্রে আয়কর মালিকের ব্যক্তিগত খরচ, ইনকাম ট্যাক্স মালিকের ব্যক্তিগত খরচ। সুতরাং সেটা যদি অ্যাডজাস্টমেন্টে বলে আমরা বলবো সেটা মালিকের দায়, মালিককে পরিশোধ করতে হবে, ব্যবসায়ীর হিসাবে আসবে না। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি ব্যবসা থেকে আয়কর পরিশোধ করা হয়েও থাকে তাহলে সেটাকে আমরা চিন্তা করব অ্যাজ ড্রয়িংস, উত্তোলন হিসাবে। এই গেল সোল প্রোপ্রাইটারশিপ এক মালিকানা কারবারের আলোচনা। বাট যখন আমরা জয়েন্ট স্টক কোম্পানি বা কোম্পানির ফাইনান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করছি তখন এই সেম ইনকাম ট্যাক্স কিন্তু প্রতিষ্ঠানের খরচ হিসাবে গণ্য হবে। কেন? যৌথ মূলধনী কোম্পানিকে ট্যাক্স কর্তৃপক্ষ একটা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দেয় এবং বলে কোম্পানি ব্যবসা করছে, কোম্পানিকেই তার আয়ের উপরে ট্যাক্স পরিশোধ করতে হবে, এর শেয়ার মালিকদেরকে না।
এখানে ট্যাক্স কর্তৃপক্ষেরও সমস্যা আছে, সেটি হচ্ছে কি লক্ষাধিক শেয়ার মানে লক্ষাধিক মালিক, প্রত্যেকের কাছে ট্যাক্স আদায় করা কিন্তু কঠিন। তার চেয়ে বরং তারা যদি কি করে কোম্পানির কাছ থেকে ট্যাক্স আদায় করে নেয়, তাদের ঝামেলা কিন্তু এখানে কমে যাচ্ছে। ফলে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে ট্যাক্সটা কোম্পানির খরচ হিসাবে গণ্য হয়, আর কোম্পানির খরচ হিসাবে গণ্য হওয়ার কারণে এটাকে আমরা ইনকাম স্টেটমেন্টের জায়গা দিই। আর আগেই বলে ফেলেছি, যদি এক মালিকানা কারবার হয় উত্তোলন হিসাবে গণ্য হবে, সেটার জায়গা হবে ক্যাপিটাল থেকে আমরা এটাকে মাইনাস করব। তো দেখি আমরা এখানে এবার আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, রিটেন আর্নিংস স্টেটমেন্ট তৈরি করতে বলছে এবং ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। যেমনটা বলছিলাম, যেহেতু সেলস আছে, কস্ট অফ গুডস সোল্ড আছে, তাহলে এখানে ইনকাম স্টেটমেন্টটা হবে মাল্টিপল স্টেপ। আর ক্লাসিফাইড ব্যালেন্স শিট মানে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, লং টার্ম লায়াবিলিটিস, শর্ট টার্ম লায়াবিলিটিস, এগুলোকে সেগ্রিগেট করে আলাদা আলাদা ভাবে আমাদেরকে দেখাতে হবে। তো আমরা এবার দেখি আমাদের সলিউশনটা কিভাবে করা হয়েছে। সেলস রেভিনিউ আমাদের এখানে যা বলা ছিল সেই টাকাটাকেই আমরা এখানে বসিয়েছি, কারণ সেলস রেভিনিউর সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট আমাদের ছিল না। তাহলে এই টাকাটাকে আমরা এখানে সরাসরি বসায় ফেললাম সেলস রেভিনিউ হিসাবে। দেন আমাদের আসছে সেলস রেভিনিউ হিসাবে আমরা টাকাটাকে এখানে বসায় ফেললাম। দেন আমাদের নেক্সট আসছে কস্ট অফ গুডস সোল্ড, যেমনটা আমরা বলছিলাম যে যেহেতু এখানে বলা আছে ইনভেন্টরির পরিমাণ 29,000 টাকা, যেটা আমাদের অঙ্কের মধ্যে ছিল 30,000 টাকা, তার মানে ইনভেন্টরি 1,000 টাকা কমে গেছে। ইনভেন্টরি 1,000 টাকা কমছে মানেই কস্ট অফ গুডস সোল্ড 1,000 টাকা বৃদ্ধি পাবে। সেই বৃদ্ধিটাই আমরা এখানে দেখাচ্ছি। কস্ট অফ গুডস সোল্ড যে আমাদের ছিল 75,000 টাকা, তার সাথে আমরা 1,000 টাকা বৃদ্ধি করে এটাকে 76,000 টাকা হিসাবে অন্তর্ভুক্ত করছি, এবং আমাদের সেলস থেকে মাইনাস করে আমরা এখানে গ্রস প্রফিট পেয়ে যাচ্ছি আমাদের 49,000 টাকা। দেন আমাদের আসছে অপারেটিং এক্সপেন্স। আমাদের এখানে যখন আমরা এক্সপেন্স গুলাকে ক্লাসিফাই করি তখন আমরা একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে সেলিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স এর আবার দুইটা ভাগ, একটা হচ্ছে সেলিং এক্সপেন্স আর একটি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং এক্সপেন্স কে আলাদাভাবে আমরা দেখাবো, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কে আলাদাভাবে দেখাবো। আলাদাভাবে দেখানোর পরে দুইটা এক্সপেন্স একসাথে সমষ্টি করে আমরা গ্রস প্রফিট থেকে মাইনাস করতে পারি, অথবা সেলিং এক্সপেন্স টোটাল ক্যালকুলেট করে গ্রস প্রফিট থেকে মাইনাস করতে পারি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টোটাল করে সেখান থেকে মাইনাস করে দেখাতে পারি। প্রথম। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই অঙ্কে আমরা একটা এক্সেপশনাল অ্যাডজাস্টমেন্ট পাই, যেটি হচ্ছে আমাদের আছে অ্যালাউন্স ফর, যেটি আছে আমাদের অ্যালাউন্স ফর ব্যাড ডেট। এই অ্যালাউন্স ফর ব্যাড ডেট কে আমরা কি করব? অ্যালাউন্স ফর ব্যাড ডেট এর ক্ষেত্রে যেহেতু অ্যাডিশনালি আর কোনো অ্যাডজাস্টমেন্ট আমাদের এখানে দেওয়া নাই, এই অ্যাডিশনাল কোনো অ্যাডজাস্টমেন্ট দেওয়া না থাকার কারণে এই অ্যালাউন্স যেটা আছে সেটাকে আমরা আফটার কমপ্লিশন অফ অল অ্যাডজাস্টমেন্টস হিসাবে ধরতে পারি, এবং তাই যদি ধরি তাহলে কি হবে, এই টাকাটা আমাদের অ্যালাউন্স ফর ব্যাড ডেটের যে টাকা, এটাকে আমরা আননেসেসারি হিসাবে ভেবে গ্রস প্রফিটের সাথে যোগ করে ফেলতে পারি। এক। দ্বিতীয় হচ্ছে আমরা যদি এটাকে নিউ প্রভিশন হিসাবে কনসিডার করি তাহলে আমরা এটাকে সরাসরি ব্যালেন্স শিটে পাঠাতে পারি, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস করতে পারি। তাহলে যদি আমরা ধরে নেই, আবারও বলছি যে সকল অ্যাডজাস্টমেন্টের পরে আমাদের এই অ্যালাউন্স বাবদ টাকাটা অবশিষ্ট থেকে গেছে, দ্যাট মিন্স দিস ওয়ান ইজ নো মোর নেসেসারি। এভাবে যদি কনসিডার করি তাহলে এটাকে গ্রস প্রফিটের সাথে যোগ করব, আর যদি আমরা এটাকে নিউ অ্যালাউন্স এর ব্যালেন্স হিসাবে কনসিডার করি তাহলে ব্যালেন্স শিটে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস করব। দুইটাই সঠিক। তো আমরা এখানে যেটা করছি এটাকে রেভিনিউ হিসাবে আননেসেসারি হিসাবে ধরে আমাদের গ্রস প্রফিটের সাথে এখানে কিন্তু আমরা অ্যাড করে ফেলছি। দেন আমাদের আসে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স গুলা, যেখানে আমরা পাচ্ছি স্যালারিজ এক্সপেন্স, যেমনটা বলছিলাম যে আমাদের 10,000 টাকা স্যালারি এক্সপেন্স, তার সাথে আমাদের আরো 2,000 টাকা আমরা বকেয়া বলেছিলাম। আমরা যেমনটা আমরা বলেছিলাম যে স্যালারি এক্সপেন্স 10 মাসের ছিল, 2 মাসের বকেয়া 2,000 টাকা, এটা স্যালারি এক্সপেন্সের সাথে যোগ হয়ে যাচ্ছে, বাইরে বসছে। দেন নেক্সট আমাদের ছিল রেন্ট এক্সপেন্সের মধ্যে আমরা পেয়েছিলাম আনএক্সপায়ার্ড রেন্ট। আনএক্সপায়ার্ড রেন্টের পরিমাণ আমাদের লিখে দেওয়া ছিল, আমরা এখানটায় দেখতে পাচ্ছি 4,000 টাকা আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। এই 4,000 টাকা আমরা
রেন্ট এক্সপেন্স থেকে মাইনাস করে ফেলছি। স্যালারির কথা একটু আগেই বলেছি 2 মাসের বকেয়া আমাদের ছিল। দেন নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে যে আইটেমটা আমরা বসাচ্ছি সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট। টাকাটা দেওয়া ছিল সরাসরি বসাচ্ছি এবং এই কয়টা খরচকে অপারেটিং এক্সপেন্স হিসেবে কনসিডার করে টোটাল অপারেটিং এক্সপেন্সের পরিমাণ আমাদের এখানে দাঁড়াচ্ছে 29,000 টাকা। সেটাকে আমাদের পূর্বের গ্রস প্রফিট থেকে মাইনাস করলে নেট অপারেটিং ইনকাম আমরা পাচ্ছি, দ্যাট ইজ ইনকাম ফ্রম অপারেশন, ইনকাম ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে কি করব আমরা এবার, যেগুলো আমাদের নিয়মিত খরচের খাত নয়, নন অপারেটিং আইটেম, সেরকম নন অপারেটিং এক্সপেন্সকে আমরা আমাদের এই অপারেটিং ইনকাম থেকে মাইনাস করব আর নন অপারেটিং রেভিনিউকে আমরা প্লাস করব। তো নন অপারেটিং এক্সপেন্স আমাদের কি ছিল, আমাদের যেমনটা বলে দেওয়া ছিল যে নোট পেয়েবল 10,000 টাকার উপরে আমাদের 12% হারে ইন্টারেস্ট বকেয়া আছে। এই 12% হারে ইন্টারেস্ট যদি আমরা চার্জ করি তাহলে আসে 1,200 টাকা। সেই 1,200 টাকা কিন্তু আমরা এখানে বসায় দিয়ে মাইনাস করে ফেলছি। দেন আমাদের এই যে আইটেমগুলো চলে আসলো, যোগ বিয়োগ করলে আমরা যা পাচ্ছি তার নাম হচ্ছে 20,800 টাকা। যেটা আসছে সেটি হচ্ছে আমাদের ইনকাম বিফোর ট্যাক্স। যেহেতু এখানে কোনো নন অপারেটিং রেভিনিউ নাই, তাই আমাদের এই 20,800 এর সাথে নন অপারেটিং রেভিনিউ বাবদ কোনো টাকাকে আর যোগ করতে হচ্ছে না। দেন আমরা পাচ্ছি ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের কথা আমাদের বলে দেওয়া ছিল, ইনকাম ট্যাক্স রেট হচ্ছে 40%। আমাদের যে টাকাটা এসছে ইনকাম বিফোর ট্যাক্স, সেই 20,800 টাকা, 20,800 টাকার উপরে আমরা ইনকাম ট্যাক্স 40% চার্জ করে মাইনাস করছি। অবশিষ্ট টাকা আমাদের প্রফিট আফটার ট্যাক্স হিসাবে গণ্য হচ্ছে। নেক্সট আমরা যেটিতে আসবো সেটি হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস। ফরচুনেটলি বা আনফরচুনেটলি যাই বলি না কেন, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা একটা অঙ্ক এবং সেখানে রিটেন আর্নিংস এর আইটেম খুব কম ছিল। কি কি ছিল দেখে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে রিটেন আর্নিংস এর কোনো কথা বলেই নাই, কোনো অ্যাডজাস্টিং ইনফরমেশন নাই। শুধু ট্রায়াল ব্যালেন্সে ডিভিডেন্ডের পরিমাণ আছে 12,000 টাকা আর আমাদের রিটেন আর্নিংস এর পরিমাণ আছে 47,000 টাকা। আজকের এই আলোচনার শুরুতে যেমনটা আমরা বলেছিলাম, ইকুয়েশন অনুযায়ী বিগিনিং রিটেন আর্নিংস এর সাথে কি হবে, চলতি বছরের প্রফিট যোগ হবে আর আমাদের ডিভিডেন্ড বাবদ টাকা দেওয়া থাকলে সেটিকে মাইনাস করে অবশিষ্ট টাকা আসবে আমাদের অঙ্কে। সেটি আমরা এখানে বসিয়েছি। আমাদের রিটেন আর্নিংস এর ব্যালেন্স যেটা 47,000 টাকা, তার সাথে নেট প্রফিটকে আমরা যোগ করছি, ডিভিডেন্ডকে আমরা মাইনাস করে ফেলছি। এন্ড লাস্ট যে ফেজ সেটা হচ্ছে ব্যালেন্স শিট। আমাদেরকে বলা ছিল ক্লাসিফাইড ব্যালেন্স শিট তৈরি করতে হবে, আমরা ক্লাসিফাইড ব্যালেন্স শিটই তৈরি করছি, করার চেষ্টা করছি। এখানে আমরা দেখতে পাই ফিক্সড অ্যাসেট ছিল 50,000 টাকা, সেখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা মাইনাস করছি 9,000, whereas এটা ট্রায়াল ব্যালেন্সে কিন্তু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি আমরা খেয়াল করি আমাদের ছিল 4,000 টাকা। আমাদের এখানে ছিল 4,000 টাকা, সরি এই 4,000 টাকা যেটি ছিল আমাদের, সেই 4,000 টাকার সাথে আমরা কি করছি, চলতি বছরের ডেপ্রিসিয়েশন যে টাকাটা আমাদের ছিল 5,000 টাকা, সেটাকে আমরা যোগ করছি। যেমনটা বলছিলাম ডেপ্রিসিয়েশনের জার্নালিটি যা হয় ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, সেই হিসাবে আমরা এটাকে ডেপ্রিসিয়েশন ডেবিট করে ফেলেছি ইনকাম স্টেটমেন্টে আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট করছি কোথায়, যখন আমরা এটাকে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে এখানে প্লাস করে ফেলছি। ফলে আমাদের মোট পরিমাণটা দাঁড়ালো 9,000 টাকা এবং এই 9,000 টাকা আমরা আমাদের অ্যাসেট থেকে মাইনাস করে নেট অ্যামাউন্টটা বাইরে বসাচ্ছি। ইনভেস্টমেন্ট রিলেটেড আইটেম না থাকায় ফিক্সড অ্যাসেটের পর আমরা সরাসরি চলে যাব কারেন্ট অ্যাসেটে। দেখি কারেন্ট অ্যাসেটের আইটেম কি কি ছিল। কারেন্ট অ্যাসেটের আইটেম আমাদের আছে ইনভেন্টরিজ, এখন আসবে 29,000। কেন, এই 30,000 যেটা আমাদের অঙ্কের শুরুতে ছিল সেখান থেকে 1,000 টাকা আমরা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে প্লাস করে ফেলছি এবং বাই ডিফল্ট এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে 1,000 টাকা মাইনাস হয়ে যাবে। আমাদের আছে ক্যাশ, আছে অ্যাকাউন্ট রিসিভেবল, এইগুলাকে আমরা কারেন্ট অ্যাসেট হিসাবে বসাবো। এর পাশাপাশি আমাদের রেন্ট এক্সপেন্স বাবদ প্রিপেড যে টাকাটা আছে সেটাকে আমরা বসাচ্ছি। বসালে আমরা আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট পাচ্ছি, যেটাকে ফিক্সড অ্যাসেটের সাথে যোগ করলে টোটাল অ্যাসেটস চলে আসবে।
দেন নেক্সট আমরা আসছি শেয়ার ক্যাপিটালে। শেয়ার ক্যাপিটাল আমাদের অঙ্কের মধ্যে লাইবিলিটিজ এর পোরশনে আমাদের ক্যাপিটালের পরিমাণ বলে দেওয়া আছে। কমন স্টক আমরা দেখতে পাচ্ছি 1 লক্ষ টাকা, সেই টাকাটাকে আমরা বসাইলাম। দেন আমাদের আসছে রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস এর টাকাটা আসছে কোথা থেকে, আমরা যদি একটু ফিরে যাই, রিটেন আর্নিংস স্টেটমেন্টে যে ব্যালেন্স ছিল 47,480, এই যে টাকাটা আমাদের ছিল সেই টাকাটাকেই কিন্তু আমরা কি করছি, আমাদের রিটেন আর্নিংস এর ব্যালেন্স হিসাবে বসায় দিচ্ছি। এই গেল হচ্ছে ক্যাপিটালের অংশ। আমাদের কোনো লং টার্ম লায়াবিলিটিস নাই। কারেন্ট লায়াবিলিটিস এর আইটেম এখানে ছিল অ্যাকাউন্ট পেয়েবল, আমাদের ছিল নোটস পেয়েবল, এবং আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে পেয়েছিলাম স্যালারি আউটস্ট্যান্ডিং টাকা 2000। এই অংশগুলা নিয়ে আমাদের তৈরি হয়ে যাচ্ছে লায়াবিলিটিস পোরশনটা। তার সাথে আমাদের ইন্টারেস্ট পেয়েবল, যেটা আমাদের অ্যাডজাস্টমেন্ট থেকে এসছে, প্রথমবার ডেবিট করেছি এক্সপেন্সের মধ্যে লিখে, দ্বিতীয়বার অর্থাৎ ক্রেডিট করলাম এখানে লায়াবিলিটিস এর মধ্যে লিখে, আর ফাইনালি ইনকাম ট্যাক্স খরচ হিসাবে ধরেছি, ফলে প্রফিট থেকে মাইনাস হয়ে গেছে, প্রফিট ক্রেডিট সেখান থেকে মাইনাস মানে ডেবিট হলো। আর ক্রেডিটের কাজটা কিভাবে হলো, যখন আমি এটাকে কারেন্ট লায়াবিলিটিস এর অন্তর্ভুক্ত করছি। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এখানে আমাদের এই ছিল ফাইনান্সিয়াল স্টেটমেন্টের একটি কমপ্লিট ম্যাথ নিয়ে আলোচনা। এখন আমরা যেটি চেষ্টা করব সেটি হচ্ছে একটি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এর অপারেটিং অ্যাক্টিভিটিস পোরশনটা একটু বোঝার চেষ্টা করব ডাইরেক্ট মেথডে। কারণ যেমনটা আমরা বলেছি যে আমাদের সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকায় সেটিকে আমরা আর এখানে পুনরালোচনা করব না। ডাইরেক্ট মেথডে অপারেটিং অ্যাক্টিভিটিস এর অংশ আলোচনা করার উদ্দেশ্য বা কারণটি হচ্ছে আমরা এটিকে কম গুরুত্ব দিয়ে থাকি, অথচ আইএস এটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে, দ্যাট ইজ ডাইরেক্ট মেথডের অঙ্ক কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় জরুরি, এজন্য এটিকে গুরুত্ব দিতে হবে। তো যাই হোক, আমরা দেখি এখানে একটা পার্শিয়াল অঙ্ক আমরা পাচ্ছি, যেখানে আমাদের বলা হচ্ছে কারেন্ট অ্যাসেটস এখানে দিয়ে দেওয়া আছে, কিছু লায়াবিলিটিস রিলেটেড ইনফরমেশন আছে। আমরা অঙ্কের ইনফরমেশন গুলো যদি পড়ি, এখানেই বলে দেওয়া হচ্ছে সিলেক্টেড ফাইনান্সিয়াল স্টেটমেন্ট ইনফরমেশন। যখনই সিলেক্টেড ইনফরমেশন, দ্যাট মিন্স ইটস নট আ কমপ্লিট ব্যালেন্স শিট, and the income statement may also not be a complete form, in a complete form. তো দেখা যাক এখানে কি অবস্থা। আমাদের কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস আমরা পাচ্ছি, ইনকাম স্টেটমেন্ট, হ্যাঁ ইনকাম স্টেটমেন্ট ফরচুনেটলি এখানে কমপ্লিট ফর্মে দেওয়া আছে। তো আমরা যেমনটা বলছিলাম যে ডাইরেক্ট মেথডে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে গেলে প্রত্যেকটা খাত থেকে নগদ প্রাপ্তি এবং প্রদানের পরিমাণটা আমাদেরকে গণনা করতে হবে। গণনা করার পর মোট প্রাপ্তি থেকে মোট প্রদানটা আমাদেরকে মাইনাস করতে হবে, এটি হচ্ছে আমাদের প্রধান কাজ। তো আমরা সলিউশনে চলে যাই, দেখা যাক। সমাধানে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই যে এখানে ইনফরমেশন যেটি আছে আমাদের ধাপ অনুযায়ী আয়ের খাতগুলা বা প্রাপ্তির খাত যেগুলি আছে, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান আমাদের আছে অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা জানি রিসিভেবল সেলস এর সাথে রিলেভেন্ট, তাদের কাছ থেকে টাকা আদায় হয়। ক্যাশটাকে আমরা বলেছি একদম শেষে দেখাবো, শুরুতে দেখানো যাবে না, কারণ ক্যাশের অ্যাডজাস্টমেন্ট অঙ্কের একদম শেষে করতে হবে। দেন আমাদের আছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা এক্সপেন্স রিলেটেড, পারচেজের সাথে যাবে। প্রিপেইড রেন্ট, এটিও এক্সপেন্স রিলেটেড, ফলে এটা আমাদের পেমেন্টের অংশে দেখাতে হবে। অ্যাকাউন্ট পেয়েবল আমাদের খরচের একটা আইটেম, এটাকে আমরা খরচের অংশে পেমেন্ট হিসাবে দেখাবো। তারপর পারচেজের সাথে অ্যাডজাস্টের একটা বিষয় এখানে আছে, আমরা ইনশাআল্লাহ সমাধানের মধ্যে আলোচনা করব সেটি। আমাদের আছে স্যালারিজ পেয়েবল, স্যালারিজ পেয়েবল এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টাকা, এটিও আমাদের এক্সপেন্সের আইটেম। তো এখন আমরা যাই সমাধানে। সেলস এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আছে 2,25,000 টাকা, সেলস হচ্ছে 2,25,000 টাকা। এই ইনফরমেশনটিকে আমরা কম্পেয়ার করব আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে। আমরা যদি খেয়াল করি 2013 সালে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 20,900 টাকা, যেটি বৃদ্ধি পেয়ে 2014 সালে 22,100 টাকা হয়ে গেছে। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল পরিমাণ বৃদ্ধি মানেই আমার সেলস এর মধ্যে ক্রেডিট সেল আছে। ক্রেডিট সেলস মানে ক্যাশ রিসিভড হয় নাই। So this amount of increase in account receivable should be deducted from sales, এবং সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্ট রিসিভেবল
যেহেতু হ্রাস পেয়েছিল তাই আমরা সেটিকে বৃদ্ধি পেয়েছে তাই আমরা এটাকে সেলস থেকে মাইনাস করছি। বৃদ্ধি পেয়েছে মানে সেলসটা ধারে হয়েছে, টাকা আমি পাইনি। দেন নেক্সট আমাদের আসছে আমাদের, এবার আমরা চলে যাব আমরা খাতগুলো কোথা থেকে পাচ্ছি সেটা যদি একটু বোঝার চেষ্টা করি। আমাদের ইনকাম স্টেটমেন্ট থেকে ধারাবাহিকভাবে ইনকাম স্টেটমেন্টে যতগুলি আইটেম আছে ধরে নিতে হবে প্রত্যেকটা লাইনে কিছু ক্যালকুলেশন আমাদের থাকবে। তো সেই হিসাবে নেক্সট আইটেম আমাদের কস্ট অফ গুডস সোল্ড। আমরা জানি কস্ট অফ গুডস সোল্ড একবারে আসে না, মার্চেন্ডাইজ ইনভেন্টরির সাথে পারচেজ যোগ বিয়োগ করে কস্ট অফ গুডস সোল্ড আসে। ফলে কস্ট অফ গুডস সোল্ড কে ফার্স্ট অফ অল আমরা কি করব, পারচেজে কনভার্ট করব। কিভাবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদি বৃদ্ধি পেয়ে থাকে তার মানে চলতি বছরে অ্যাডিশনাল পারচেজ হয়েছে, সেটা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ হবে। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদি হ্রাস পেয়ে থাকে তার মানে গত বছরে ইনভেন্টরি এবছরে সেল করেছি, নতুন করে খরচ হয় নাই, মাইনাস হবে। তো আমরা দেখি আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরির কি অবস্থা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ছিল 68,000, রিডিউস হয়েছে 66,200। দেখি এটাকে আমরা কিভাবে ট্রিট করছি। আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্যালকুলেশনটা আমরা এখানে দেখাচ্ছি যে ডিক্রিজ ইন ইনভেন্টরি। এই যে যেমনটা আমরা বলছিলাম ইনভেন্টরি ডিক্রিজ মানে গত বছরের ইনভেন্টরি চলতি বছরে আমরা সেল করেছি, নতুন করে পারচেজ করতে হয় নাই। ফলে পারচেজ যেহেতু করতে হয় নাই তাই এটাকে কস্ট অফ গুডস সোল্ড থেকে আমরা মাইনাস করে ফেলছি। কেন? কস্ট অফ গুডস সোল্ড এর দিস পোরশন আমাদের কোনো নগদ খরচ মেন করে না। দেন নেক্সট আমাদের আসে অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল এর কি অবস্থা যদি আমরা দেখি, অ্যাকাউন্ট পেয়েবল ছিল 42,000, সেটি হ্রাস পেয়ে হয়েছে 36,000। দ্যাট ইজ আমরা চলতি বছরে 6,000 টাকা পরিশোধ করেছি মানে বাড়তি টাকা যেহেতু গেছে সো এটা পারচেজের সাথে আমাদের যোগ হয়ে যাচ্ছে। আমরা যদি খেয়াল করি যেহেতু অ্যাকাউন্ট পেয়েবল এর পরিমাণ আমাদের এখানে হ্রাস পেয়েছে মানে পরিশোধ করেছি, পরিশোধ মানে টাকা প্রদান, সেটা খরচকে বৃদ্ধি করছে তাই যোগ হচ্ছে। সুতরাং আমরা পাইলাম পারচেজ বাবদ সাপ্লায়ারদেরকে মোট প্রদান করা হয়েছে 1,77,100 টাকা। দেন নেক্সট যে ইনফরমেশনটা আমাদের ইনকাম স্টেটমেন্টে ছিল সেটি হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আমরা জানি এটা নন ক্যাশ আইটেম, বলে ইনডাইরেক্ট মেথডে ডেপ্রিসিয়েশনটাকে আমরা যেমনটা আমাদের আলোচনার ছকের মধ্যে দেখিয়েছিলাম যে ডেপ্রিসিয়েশনকে প্রফিটের সাথে যোগ করে ফেলি, বাট ডাইরেক্ট মেথডে এটা আসবে না কারণ ডাইরেক্ট মেথডে স্পেসিফিক্যালি খরচগুলো চলে আসবে। দেন আমাদের আছে রেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স। আমরা জানি স্যালারি এক্সপেন্সের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল ফলে সেটাকে অ্যাডজাস্ট আমাদের করতে হবে। সেই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে আমাদের কেমন ছিল আমরা একটু যদি দেখে নেই। স্যালারি এক্সপেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে স্যালারি পেয়েবল 2,000 টাকা, বৃদ্ধি পেয়ে হয়েছে 4,000 টাকা। তার মানে খরচ দেখাইছি ঠিকই 2,000 টাকা, খরচ আমি পরিশোধ করি নাই। যেহেতু পরিশোধ করি নাই সেই টাকাটাকে আমাদের এখন খরচ থেকে মাইনাস করে ফেলতে হবে। আদার এক্সপেন্স এখানে দিয়ে দেওয়া আছে এবং আমরা তার ট্রিটমেন্ট গুলা যদি এখানে এবার খেয়াল করি যে অপারেটিং এক্সপেন্স এর মধ্যে আমাদের আছে টোটাল অপারেটিং এক্সপেন্স, তারা একবারে বসাচ্ছে। আমরা যদি আইটেম ওয়াইজ একটা একটা করে বসাই তাহলে রেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, আদার এক্সপেন্স আলাদাভাবে দেখাতে পারি। টোটাল যদি একবারে দেখানো হয় 50,700 টাকা, সেই ক্ষেত্রে কি হবে এই টাকার মধ্যে যেহেতু ডেপ্রিসিয়েশন অন্তর্ভুক্ত এটাকে আমরা কি করব, মাইনাস করব। রেন্ট এক্সপেন্স এটা নিয়ে কোনো সমস্যা নাই, অ্যাডজাস্টমেন্ট যেহেতু ছিল না, বাট স্যালারির ব্যাপারে কিছু অ্যাডজাস্টমেন্ট আমাদের এখানে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন থেকে না আমরা ইনকাম স্টেটমেন্টে পেয়েছিলাম স্যালারি 2,000 টাকা, পেয়েবল বৃদ্ধি পেয়েছে আমরা পরিশোধ করি নাই ফলে সেটাকে প্রকৃত খরচের সাথে আর অতিরিক্ত হিসাবে যোগ করতে হবে এবং তাই এখানে আমরা দেখতে পাচ্ছি করা হয়েছে। ডেপ্রিসিয়েশনকে আমরা মাইনাস করছি। প্রিপেইড রেন্ট আমরা যদি খেয়াল করি প্রিপেইড রেন্ট আমাদের ছিল 700 টাকা, সেটা হ্রাস পেয়ে হয়েছে 400 টাকা। দ্যাট ইজ গত বছরে প্রিপেড রেন্ট ছিল 700, চলতি বছরে 400, মানে গত বছরে 700 থেকে চলতি বছরে 300 টাকা খরচ হিসাবে দেখাইছে। অর্থাৎ টাকা পরিশোধ করেছি গত বছরে, খরচ দেখাচ্ছি চলতি বছরে। চলতি বছরে নগদ আমরা দেই নাই ফলে এটাকে আমাদের অ্যাকাউন্ট থেকে কি করতে হবে, মাইনাস করতে হবে। কেন? টাকা দেই নাই অথচ খরচ হিসাবে দেখিয়েছি এবং তাই কিন্তু এখানে আমাদের ঘটছে। প্রিপেইড রেন্ট আমরা এখানে মাইনাস করেছি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নন ক্যাশ মাইনাস করছি আমরা, আর ইনক্রিজ ইন স্যালারি পেয়েবল যেমনটা বলছিলাম পেয়েবল বৃদ্ধি পেয়েছে মানে খরচ দেই নাই, খরচ লিখেছি, খরচের পরিমাণ বেশি দেখাচ্ছি প্রকৃত পরিশোধের থেকে তাই আমরা এটাকে মাইনাস করছি।
এবং এরপরে ইনফরমেশন যে তিনটা ইনফরমেশন আমরা মাত্র পাইলাম সেগুলাই আমরা এখানে দেখাচ্ছি। কি আমরা তিনটা ক্যালকুলেশন কি করেছি। ফার্স্ট ওয়ান আমাদের ছিল হচ্ছে রিসিভ ফ্রম কাস্টমার্স 2,23,800 টাকা। এই 2,23,800 টাকাকে আমরা এখানে দেখাচ্ছি ক্যাশ পেইড হিসাবে, সরি ক্যাশ রিসিভ যে আমরা পেয়েছিলাম 2,23,800 টাকা, সেটাকে আমরা এখানে সরাসরি বসাচ্ছি। দেন আমাদের আসলো হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে এক্সপেন্স বাবদ আমরা টাকা দিয়েছি কত টাকা, এক্সপেন্স বাবদ আমরা পাচ্ছি যে অপারেটিং এক্সপেন্স বাবদ পরিশোধ হয়েছে 38,400 টাকা। এই টাকাটাকেই আমরা বসাচ্ছি এক্সপেন্স হিসাবে অপারেটিং এক্সপেন্সের মধ্যে 38,400 টাকা। দেন সাপ্লাইজ দেরকে পেমেন্ট হিসাবে আমরা ক্যালকুলেট করেছি 1,77,100 টাকা। এটাকে আমরা আমাদের আইটেম থেকে পরিশোধের ক্যাশ পেমেন্টের আইটেমের মধ্যে আমরা আমাদের টোটাল পেমেন্ট গুলাকে দেখাচ্ছি, অর্থাৎ দুইটা যে পেমেন্ট আছে দুইটাকে একসাথে করে আমরা আমাদের টোটাল রিসিপ্ট থেকে মাইনাস করে দেখাচ্ছি, যার মাধ্যমে আমরা পাচ্ছি আমাদের টোটাল পেমেন্টের পরিমাণ 2,15,500, যার এগেনস্টে রিসিপ্টের পরিমাণ 2,23,800। ফলে আমাদের রিসিপ্টের পরিমাণ বেশি হয়, আমরা লিখছি নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আবারও বলছি রিসিপ্টের পরিমাণ বেশি, তাই আমরা এখানে লিখেছি প্রোভাইডেড। প্রিয় ছাত্রছাত্রীরা, এই গেল হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচনা, এবং এখান থেকে আমরা মোটামুটি ভাবে চেষ্টা করেছি আমাদের এখানে আমরা যেটুকু চেষ্টা করেছি আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা বা আলোচনা এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি, কিছু গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করেছি, এবং যেগুলো আমাদের জন্য জরুরি পূর্বে শিক্ষা বিষয়গুলোকে একটু কম গুরুত্ব দিয়ে নতুন আইটেম গুলাকে বাড়তি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো তোমরা মোটামুটি ভাবে বাজারে যেসব প্রচলিত বইগুলো আছে সেখান থেকে আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা যে অঙ্কগুলো আছে বা বিভিন্ন বই থেকে আমরা যে অঙ্কগুলো পেয়ে থাকি, অঙ্কগুলোকে যদি সমাধানের চেষ্টা করো, আশা করা যায় যে তোমরা এই অধ্যায় নিয়ে খুব বড় রকমের সমস্যায় পড়বে না। আর অ্যাডভান্সড অ্যাকাউন্টিং আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, আর বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস বা ফাইনাল অ্যাকাউন্ট যাই বলি না কেন, এটি হচ্ছে অ্যাকাউন্টিং এর চূড়ান্ত ফলাফল, ফলে এটিকে খুব গুরুত্ব দিয়ে শেখা দরকার। এই জন্য তোমরা যে অঙ্কগুলো পাওয়া যায় পূর্ববর্তী বছর অঙ্কগুলো একটু সমাধানের চেষ্টা করবে নিজেরা। এখানে কিছু নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি আমরা, সেগুলো অনুসরণ করার চেষ্টা করবে। আশা করা যায় এই অধ্যায় নিয়ে তোমাদেরকে খুব বড় রকমের কোনো জটিলতায় পড়তে হবে না। আর বাজারে যে বইগুলি আছে আমরা জানি মোটামুটি ভাবে মানসম্পন্ন বেশ কিছু বই আমাদের দেশের বাজারে পাওয়া যায়। অ্যাঞ্জেল পাবলিকেশনের যে বইগুলো আছে হাফিজউদ্দিন স্যারের, এগুলো তোমরা দেখতে পারো। এর বাইরে আরো যে বিভিন্ন পাবলিকেশনের মোটামুটি মানসম্পন্ন বই আছে আমাদের দেশের শিক্ষকেরা যেগুলি রেফার করে থাকেন, এগুলি দেখতে পারো। বাইরের বইয়ের পাশাপাশি বাইরের বইগুলা অবশ্যই অনুসরণ করতে হবে, কারণ সেগুলো আমাদের টেক্সট বই এবং তাদের নির্দেশনাগুলো তুলনামূলক সহজ, কিন্তু আমাদের প্রয়োজন মেটাতে পারে না, কারণ সেখানে গাণিতিক সমস্যার পরিমাণ তুলনামূলক কম থাকে। তো যাই হোক, আশা করি তোমরা চেষ্টা করলে সফল হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং সবাই মিলে সতর্ক থেকে আমরা যেন আমাদের সকল প্রকার জটিলতা থেকে, সকল প্রকার রোগ বিসুখ থেকে মুক্ত থাকতে পারি, সেই শুভ কামনা জানিয়ে আমার আজকের এই আলোচনা অধ্যায় নম্বর 2 এর আলোচনা শেষ করছি। আমাদের পরবর্তী আলোচনার বিষয় থাকবে অধ্যায় নম্বর 3 রেভিনিউ রিকগনিশন, যেটি IAS 18 অনুযায়ী শিক্ষা দেওয়া হবে। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।